ঠিক আছে, আমার কথা তো মনে হয় শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি একটু আমার পরিচয়টা একটু দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমি এহসানুর বাড়ি। আমি একটা কনসাল্টিং ফার্মে জিআইএস এন্ড রিমোট সেন্সিং এক্সপার্ট হিসেবে কাজ করি, এবং সেখানে আমি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের দুইটা প্রজেক্টে আচ্ছা, একজন লিখছে অডিও একটু লো। আচ্ছা, আমার কথা কি সবাই লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আস্তে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে বেশ জোরে। হ্যাঁ, ক্লিয়ার শোনা ওকে, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যিনি একটু আস্তে শুনতে পাচ্ছেন, মনে হয় আপনার ফোনে বা পিসিতে ভলিউমটা একটু বাড়িয়ে নিলে আপনি ক্লিয়ারলি শুনতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, যেখানে ছিলাম। তো আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের দুইটা প্রজেক্টে কাজ করি। একটা হচ্ছে বন ভবনের, যেটা হচ্ছে যে প্রজেক্টের নামটা হচ্ছে সুফল প্রজেক্ট, সাস্টেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড। আপনারা ইন্টারনেটে সার্চ করলে এটা পেয়ে যাবেন। ওয়ার্ল্ড ব্যাংকের এটা ফান্ডেড। এবং দ্বিতীয় যে আরেকটা যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে উইকেয়ার প্রজেক্ট। এটা হচ্ছে এলজিইডি, কিন্তু এটা ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, দুইটাই মোটামুটি মানে বাংলাদেশের ইয়াতে পার্সপেক্টিভে অনেক বড় প্রজেক্ট, যেটা বন ভবন করতেছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে, এবং যেটা উইকেয়ার প্রজেক্ট এটা এলজিইডি এটা করতেছে। তো এই দুইটা প্রজেক্টেই জিআইএস এবং রিমোট সেন্সিং এর মানে একটা হিউজ ইমপ্লিমেন্টেশন এখানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সরকারের অনেক প্রজেক্ট আছে যেগুলোতে এখন সবগুলোতেই দেখা যাচ্ছে যে আপনার জিআইএস এবং রিমোট সেন্সিং এর ব্যবহার গুলা অনেক বেশি পরিমাণে এখন হচ্ছে, মানে এটা এখন আপরাইজিং। আমি মোটামুটি যখন ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন থেকেই মোটামুটি কাজ করি। আমি জিআইএস রিমোট সেন্সিং নিয়ে 2018 সাল থেকে কাজ করি। এই জন্যই এখানে ডাটা সলিউশনের যিনি আছেন উনি বলছেন যে আমাদের যে ট্রেইনার উনি অনেক ইয়াং, কিন্তু অনেক দিন থেকে কাজ করে। তো এই জন্যই উনি এটা বলছেন। তো সে আমার ফ্রেন্ড আর কি। তো এখানে আপনারা অনেকেরই হয়তো এখন অনেক রকম প্রশ্ন থাকবে যে জিআইএস শিখে আমার কি লাভ হবে, বা হচ্ছে যে জিআইএস সম্পর্কে আমি আগে কখনোই জানি না, বা আমি এই ব্যাকগ্রাউন্ডেরই না, তাহলে আমি কিভাবে জিআইএস আমার কাজে লাগবে, বা আমি জিআইএস শিখে কি করব, বা জিআইএস এ কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন হয়। আমি কিন্তু অলরেডি আপনাদের দুইটা বিষয় বলছি যেটা প্র্যাকটিক্যালি আমি কাজ করি সেখানে আপনাদেরকে বলছি, এবং এছাড়াও আরো অনেকগুলো প্রজেক্ট রিসেন্টলি আসছে বা 1-2 বছর আসছে, সেগুলাতে অনেক বেশি জিআইএস এর ব্যবহার হচ্ছে। তো ডিটেইল আমরা যখন আলোচনায় যাব তখন আমরা এই ডিটেইল গুলা বলবো যে কোথায় কিভাবে কতটুকু পরিমাণ ব্যবহার হচ্ছে, জিআইএস বা রিমোট সেন্সিংটা কোথায় ব্যবহার হচ্ছে। তো এখন আমরা একটু ইয়াতে আসি যে গ্রুপে দেখলাম একটা পোল অলরেডি ক্রিয়েট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের কতজনের নলেজ আছে জিআইএস এর সম্পর্কে। এটা যদি আপনারা একটু সবাই দেন তাহলে একটা মানে জেনারেল একটা নলেজ পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি আমরা কতজন জিআইএস সম্পর্কে জানি, বা একেবারেই কিছুই জানি না, বা অল্প কিছু জানি। তাহলে মানে সেই হিসাবে কথা বলতে বাকিদের সাথে খুব ক্লিয়ারলি হবে, এবং আমাদের যে জানার যে বিষয়গুলা সেই জিনিসগুলো আমরা একদম ক্লিয়ার করতে পারবো আশা করি। আমার মনে হয় আমরা একটু 2 মিনিট সময় দেই। আপনারা একটু গ্রুপে যে পোলটা ক্রিয়েট করা হয়েছে সেখানে একটু আপনারা একটু কষ্ট করে আপনাদের মতামতটা দেন, তাহলে আর কি পরবর্তীতে আমরা একটা স্ট্যাটিস্টিক্যালি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু জানি বা কেমন কি। সেই হিসেবে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমরা একটু 2 মিনিট সময় নেই, তবে আমরা 9টা 15-তে আবার শুরু করি। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে 2 মিনিটের ভেতরে এটা একটু ফিল আপ করে দেন।
ভাই সামান্য একটা পোলের জন্য এত সময় নিচ্ছেন? আসলে এটা একটু সময় নিতে হচ্ছে, তাহলে কথা বলতে সুবিধা হবে। 2 মিনিট আসলে মনে হয় মানে বাকিদের জন্য খুব বেশি সময় না। একটু ধৈর্য ধরেন, আপনার রিকোয়েস্ট করছি, যেহেতু আমাদের এখানে অনেকেই আছেন, বিভিন্ন কি বলা যায় লেভেলের আছে, কাজে আমাদের এই জিনিসটা একটু জানা প্রয়োজন আর কি, যাতে করে আমরা আমাদের ইনস্ট্রাক্টর সেভাবে উত্তর দিতে সমস্যা নাই পারি। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মনে হয় আমরা যারা জয়েন করছি মোটামুটি সবাই আমরা গ্রুপে ভোট দিয়ে দিয়েছি। তো মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকেরই একেবারেই কোনো আমাদের এটা সম্পর্কে জানি না, এটা কোনো অসুবিধা না, কারণ এখন এটা আপরাইজিং একটা ফিল্ড, সেখানে জানা থাকবে এটা অস্বাভাবিক কিছু না, বা এটা জানবো যে এটা না। অনেকে দেখতেছি যে বেসিক নলেজ আছে, আর কেউ কেউ ইন্টারমিডিয়েট নলেজ আছে, তো একজনও পাইনি যার আর কি অ্যাডভান্স নলেজ আছে। ঠিক আছে, আমরা তাহলে এখন ইয়াতে আসি, আপনাদের প্রশ্ন ইয়াতে যাব। তার আগে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি এই ওয়ার্ল্ড ব্যাংকের এই 2টা প্রজেক্টের পাশাপাশি আমার একটা পার্সোনালি একটা কাজ করার সুযোগ হয়েছে। এই যে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর রিসেন্টলি একটা আহ, ওনাদের একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে প্রতি 4 বছর পরে পরে ইউএনসিসিডির একটা রিপোর্টিং করতে হয়। ইউনাইটেড নেশন একটা ডিজার্টিফিকেশনের জন্য একটা হচ্ছে আপনার করতে হয়, রিপোর্টিং করতে হয়। এটা এটা হয়তো আমরা অনেকেই জানি না বা এটা ইউজ টু না। তো এই রিপোর্টিং এর জন্য যে হয় যে ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন, ডিজার্টিফিকেশন যদি কমতেছে, ল্যান্ড যে ডিগ্রেডেশনটা হচ্ছে না, ল্যান্ড বাংলাদেশে কতটুকু ডিগ্রেড হচ্ছে, তো এদের কিছু অ্যানালাইসিস আছে, যেগুলো আর কি স্যাটেলাইট ইমেজ দিয়ে বা রিমোট সেন্সিং এ করতে হয়, যেটা আমি আমার মাস্টার্সের থিসিসে কাজ করেছিলাম। আমার কাজ করার সুযোগ হয়েছিল এই বিষয়টা নিয়ে, এবং এটা অলরেডি এখন একটা পাবলিশড আর্টিকেল আছে আমার। তো এইটার যে রিপোর্টিংটা ন্যাশনাল ওয়াইড, সেইখানে আমার ন্যাশনাল একটু কনসালটেন্ট বা ন্যাশনাল ইন্টারাপ্ট করলাম, যে আপনার হলো মাস্টার্স যে থিসিসটা করছেন ওটা কি রিলেটেড, মানে টপিকটা একটু কাইন্ডলি বললে ভালো হতো। আচ্ছা, আমি আমি আপনাদের আমার আর্টিকেলটাই আপনাদেরকে দেখায় দিব, অসুবিধা নাই। আমি আমার আর্টিকেলটাই আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে? আর আমি আপনাদের টাইটেলটা বলতেছি। আমার মেইনলি এটা হচ্ছে আপনার অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কারণে আমাদের যে ডিগ্রেডেশন হচ্ছে, ল্যান্ড যে ডিগ্রেডেশন হচ্ছে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কারণে। তো তার আগে আমি বলি, আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, ওখান থেকে অনার্স মাস্টার্স। এখন তো বাকিটা তো আমি পরে বলছি। তো আমার যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে, আমার মাস্টার্সের থিসিস, সেইটা আপনার একটা Q1 জার্নালে পাবলিশ হয়েছে, এলসিভিআর এর। তো সেইখানে আপনার আমার টাইটেলটা ছিল যে ইউজিং রিমোট সেন্সিং ডেটা টু স্টাডি অ্যানথ্রোপোজেনিক ল্যান্ড ডিগ্রেডেশন ইন খুলনা ডিভিশন বাংলাদেশ। ঠিক আছে, ফর এসডিজি ইন্ডিকেটর 15.3.1 এর ইন্ডিকেটরের এগেইনস্টে অ্যানথ্রোপোজেনিক যে ল্যান্ড ডিগ্রেডেশন, সেটাকে আমি এস্টিমেট করছি বাংলাদেশের স্কেলে সেটা কেমন। এর বাইরে এটাতে আসবো, আমাদের এই জিআইএস এর সাথে যে আমাদের রিসার্চের একটা সম্পর্ক আছে, সেটাতে আমি আসবো। আমি আমার মনে হয় আমরা একটু প্রশ্ন নেই, যে আপনাদের কি প্রশ্ন আছে, সেগুলা কি কোয়েরি আছে, সেগুলো আমরা একটু আগে তো জানার চেষ্টা করি, তারপরে আমি এগুলোতে যাব। আচ্ছা, আপনারা একজন একজন করে হ্যান্ড রেজ করেন, তারপরে আমরা কোশ্চেন গুলো বলছি। হ্যাঁ, বলেন। জি আপু, নরেন আপু বলেন। বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে এই বছরই ইউনিভার্সিটিতে জয়েন করলাম, মানে অ্যাডমিশন নিয়েছি। তো আমি জিওগ্রাফি
আমার সাবজেক্টের সাথে। তো এইটা কি সুবিধা হবে এটা ক্ষেত্রে কোনো নাকি একটু আপু আপনার মানে প্রশ্নটা একটু ক্লিয়ার শুনতে পাইনি, যদি একটু কষ্ট করে আরেকবার বলেন। ও আচ্ছা, আমি এই একটু বছর কাছে এসে, যদি একটু মাইক্রোফোনের কাছে এসে বললে একটু ক্লিয়ার, আমি হয়তো শুনতে পাচ্ছি না। জি শুনতে পাচ্ছেন এটা? হ্যাঁ জি আপু। ও আচ্ছা, আমি এই বছর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছি। তো আমি মানে আমার সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। তো এটার সাথে তো জিআইএস রিলেটেড। হ্যাঁ ওই তাহলে কোন এটা থেকে ইউনিভার্সিটি সুবিধা বললেন? হবে? বেগম রোকেয়া? না না, জগন্নাথ। ও জগন্নাথ। জগন্নাথে, ঠিক আছে। হ্যাঁ, তো এটার সাথে কি এটার সাথে তো রিলেটেড এই টার্মটা। হ্যাঁ একেবারে আপনাদের একটা কোর্সই থাকবে, জিআইএস, এটা শিখতে হবে। এখন মোটামুটি জিওগ্রাফি, এনভায়রনমেন্ট বা এই রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে সবগুলাতে হচ্ছে জিআইএস শেখাটা মানে ম্যান্ডেটরি। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন আপু মনে হয় কি না, আরেকজন ভাইয়া মনে হয় হাত করছেন, হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা একজন, যে কোনো একজন যে আগে হ্যান্ড রাইজ করছেন একটু বলেন, মাইক্রোফোনটা আনমিউট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। আচ্ছা, আমি হচ্ছে বর্তমানে যশোর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আমরা হচ্ছে আমাদের যে থিসিস টপিকটা সেটা হচ্ছে আপনার মূলত র্যাশ ক্লাসিফায়ারের উপরে। তো এটার সাথে কি হচ্ছে আমরা জিআইএস কে কিভাবে কানেক্ট করতে পারবো, বা আমার রিলেটেড যে ফিল্ডটা আছে এটার সাথে হচ্ছে আমি জিআইএস এর সাথে কতটুকু মানে কোঅর্ডিনেশনে কাজ করতে পারবো, মানে আমার আসলে নিয়ে ধারণা নেই। তো আপনি যদি হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করতেন বা কিছু বুঝিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, ওই ওনার কোয়েশ্চেনের কাছাকাছি আর আমাদের কারো প্রশ্ন আছে কিনা, তাহলে একবারে একই ইয়াটা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ খলিলুর রহমান রনি বলছি। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এমএসসি স্টুডেন্ট, থিসিস আপনার জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টে। তো আচ্ছা আপনি যেটা বললেন অ্যানথ্রোপোজেনিক, যে আপনার আর্টিকেলের যে কথাটা বললেন, তো আমি সাধারণত 4-2 এ আমার আন্ডার গ্রাজুয়েটে আপনার যেটা কাজ করছিলাম রিভার ব্যাংক ইরোশন ইউজিং ল্যান্ডসেট ইমেজে কাজ করছি আমরা এলইউএলসি দিয়ে। জি। তো আমি বর্তমানে কাজ করতে চাচ্ছিলাম যে ইনান্ডেশন সিমুলেশন, তারপরে হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচার, এই টাইপের এলএসটি এবং ডেম, এই টাইপের কোনো কিছু নিয়ে। তো এটা নিয়ে আমার একটু ধারণা কম, যার জন্য আমাকে আজকে এখানে আসা। আর মোটামুটি কিছু পারি, তারপরেও আপনাদের এখান থেকে যদি জানতে পারি একটা ভালো কোনো কিছু নিতে পারি, যার জন্য এখানে আসা। আচ্ছা, এলএসটি নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আমার আরেকটা পাবলিকেশন আছে, সেটা হচ্ছে যে আপনার যখন আর কি আমাদের এই পাবলিকেশনটা হয় হচ্ছে 2020-এ। আচ্ছা আচ্ছা 2020-এ আমরা সাবমিট করি, 21-এ পাবলিকেশনটা হয়। তো সেটা অ্যাকচুয়ালি ওই সময় প্রথম দুইটা মানে সিটি কর্পোরেশন করে, একটা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। আচ্ছা আমরা ওই সময় একটা কম্প্যারিজন করছিলাম, যে আমাদের টাইটেলটা ছিল এরকম যে কম্প্যারিজন অফ টেম্পোরাল চেঞ্জেস ইন আরবান সেটেলমেন্টস এন্ড ল্যান্ড সার্ভিস টেম্পারেচার ইন রংপুর এন্ড গাজীপুর সদর। আচ্ছা এনডিভিআই দিয়ে এবং গাজীপুর সদর। না না, আপনার এলএসটিটা তো অনেক কিছু, আচ্ছা আচ্ছা অনেক কিছুর ক্যালকুলেশন, সেইটা এস্টাবলিশমেন্টের পরে কিভাবে চেঞ্জ হয়েছে সেইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের এলসিভিআর এর রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন সোসাইটি এন্ড এনভায়রনমেন্টে পাবলিশ হয়েছে এটা। আচ্ছা আচ্ছা। আর আমার যে কাজটা করছিলাম এর আগে, আমার হলো কাজটা হচ্ছে ইউজিং রিমোট সেন্সিং এন্ড জিআইএস। আমার কাজটা ছিল টেম্পোরাল চেঞ্জ অফ ইরোশন অ্যাক্রিয়েশন ইন লিটল যমুনা রিভার, গাইবান্ধা, ফুলসরিঘাট, গাইবান্ধা। তো ওইটা নিয়ে কাজ করছিলাম। আমার কাজটা মোটামুটি জার্নালে দিয়ে রাখছি, আমাকে কিছু মাইনর মানে কারেকশন দিয়েছেন, দেখা যাক কি হয়, দোয়া রাখবেন। আর পাশাপাশি যে থিসিস নিচ্ছি মাস্টার্স, যার জন্য আমার এই এলএসটিটা সম্পর্কে একটু জানার খুব আগ্রহ। এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যার জন্য। আচ্ছা, এখন যতটুকু আমাদের ইয়াতে সেটা ততটুকু আমরা এখানে চেষ্টা করব। তার আগে এই যে আরেক আপু যে কথাটা বলছে, আমি একটু সেইখানে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। থ্যাংক ইউ।
ও উনি যেটা বলছে যে ওনার ইয়াতে এই কোন ডিপার্টমেন্ট যেন বললেন, ফিজিওথেরাপি? না, কোন আপু কথা বায়োমেডিকেল বললেন? ইঞ্জিনিয়ারিং। ও বায়োমেডিকেল। বায়োমেডিকেলের বিএমই। আচ্ছা, বিএমইর। ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে রিসার্চের যে কাজগুলো আমরা আমাদের ইউনিভার্সিটিতে করি, আমাদের ইউনিভার্সিটিতে তো অনেক বেশি রিসার্চের কাজগুলো হয়। এবং এখন রিসেন্টলি আমি ইউনিভার্সিটিতে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। তো সেখানে আমি হচ্ছে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি সবগুলা ডিপার্টমেন্টই এখন হচ্ছে জিআইএস নিয়ে সবাই খুব বেশি শিখতে আগ্রহী। এবং টিচাররা সবসময় তাদেরকে বলতেছে যে অন্তত যে মানে কি বলা যায় যে থিসিস যেটা আমরা করি বা আর্টিকেল যেটা করি না কেন, সেটাতেই হচ্ছে আমরা ডিরেক্টলি একটা যে স্টাডি এরিয়ার যে ম্যাপ, সেই স্টাডি এরিয়ার ম্যাপটা করতে গেলেও কিন্তু আমাদেরকে জিআইএস এর যে বেসিক যেটা রিমোট সেন্সিংটা আমাদের নট নেসেসারি যে সবাইকেই জানতে হবে। এটা হচ্ছে রিমোট সেন্সিংটা হচ্ছে কখন, রিমোট সেন্সিংটা হচ্ছে আমাদের যখন আমরা জিআইএস এর মোটামুটি সবকিছু শিখে যাব, তখন এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাচ্ছি তখন আমরা হচ্ছে রিমোট সেন্সিং এ যাচ্ছি। এর কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যে বেসিক যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো জানার পরেই আমাদেরকে রিমোট সেন্সিং এর যে ব্যাপারগুলো, স্যাটেলাইট ইমেজ নিয়ে যে ব্যাপারগুলো, এগুলো আমাদের তখন আর কি যেতে হবে। কিন্তু এই যে থিসিসে বা হচ্ছে আমাদের যে রিসার্চ পেপারে যে কাজগুলো লাগে, যে আমি ডাটা কালেকশন করতেছি, আমি কোথায় কোথায় থেকে ডাটা কালেকশন করতেছি, তো সেটা তো আমাদের একটা মানে জিআইএসিক্যালি বা জিওগ্রাফিক্যালি আমাদের একটা ম্যাপে দেখাইলে এটা দেখা গেল পিক্টোরিয়াল হয়, সবাই দেখলে বুঝতে পারে। যার এটা সম্পর্কে কোনো ধারণাও নাই যে কোথায় কোথায় থেকে ডাটা কালেকশন করছে, আমি তো জানি না, তখন আমরা ওই ম্যাপে একটা প্রেজেন্টেশন দিলে ডিরেক্টলি পয়েন্টগুলো দেখলে অন্তত মানুষ একটা পিক্টোরিয়াল একটা নলেজ তার গ্যাদার হয় ইমেজটা দেখে, যে হ্যাঁ সে এই এই জায়গাগুলো থেকে এই এই ডিস্ট্রিক্ট থেকে সে কালেক্ট করছে ডাটাগুলা। তখন কিন্তু তাকে কিন্তু একটা যে টেবিল দিলাম সেটা দেখে সে যতটা না স্যাটিসফাইড হবে, তার থেকে কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড হবে যে একটা ম্যাপ দেখলে। যে কোনো স্টাডি এরিয়ার ম্যাপ করতে করতে আমাদের কিন্তু জিআইএসটা লাগবে। এবং জিআইএস শেখাটা এখন হচ্ছে সময়ের দাবি। এটা সবসময়ই আমি বলি যে জিআইএসটা আসলে এখন মানে এটা হচ্ছে একটা মানে নতুন একটা অস্ত্র, যেটা আমাদের সামনের লাইফে অনেক বেশি কাজে লাগবে। যে কোনো সবকিছু কিন্তু জিআইএস এর সাথে সম্পর্কিত। আপনারা কিন্তু এই যে জিপিএস সবসময় ব্যবহার করেন, এই যে ফোন আমাদের সাথে থাকে, ফোন থেকে আমরা দেখতে পারি যে এই সামনে জ্যাম আছে কিনা, কোন রাস্তায় জ্যাম আছে, এটা কিন্তু সব কিন্তু জিপিএস এর মাধ্যমে হচ্ছে। এবং জিপিএসটা কিভাবে ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশনটা হয় জিআইএস এর মাধ্যমে। ঠিক আছে, এটা যখন আমরা নিজেরা কাজ করবো জিআইএস এনভায়রনমেন্টে, তখন কিন্তু এটা ব্যবহার। এবং এই জিআইএস এনভায়রনমেন্টে ব্যবহার করার জন্য আমাদের কি লাগবে? আমাদের কিউজিআইএস অথবা আর্কজিআইএস, এটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এবং অ্যাডভান্স লেভেলে আরো আছে, যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকবে তখন আপনি আরো জানতে পারবেন, তখন আপনি আরো বেশি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। কিন্তু এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, এটা জানা থাকা লাগবে, এবং এটা তখন অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতে পারবো। তখন কিন্তু আমাদের পাইথনে বা জাভা স্ক্রিপ্টে আরো অনেক সফটওয়্যার আছে সেগুলোতে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আমাদের যে বেসিক যে কাজগুলা, সেগুলোর জন্য আমাদের কিউজিআইএস অথবা আর্কজিআইএস, আমি প্রিফার করি আর্কজিআইএসটাই বেশি ভালো। কারণ আর্কজিআইএস এর অনেক মানে ফাংশনালিটি খুব সহজে পাওয়া যায়, যেটা কিউজিআইএস আসলে ইয়া হয় না। আবার কিউজিআইএস অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আর্কজিআইএস এ হয় না। ঠিক আছে, আমার মনে হয় আপু যে বিএমইর যে আপু প্রশ্নটা করছেন, উনি মনে হয় ওনার উত্তরটা পেয়েছেন। এবং রিলেটেড যদি কারো কোনো ইয়া থাকে যে আমাদের থিসিসে বা আমাদের রিসার্চের পারপাসে যদি ব্যবহার হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এইটাকে এইভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা শরণ, একটু ইন্টারফেয়ার করলাম। যেমন আমাদের এখানে কয়েকজন মেসেজ করছে যে তারা তো একেবারে কিছুই জানে না, কাজে এই কথাগুলো তাদের ধরতে একটু কষ্ট হচ্ছে। তো যদি একেবারে একটা বেসিক শুরু থেকে একটা একটা কাইন্ড অফ কথা বলা যেত আর কি, এটা কি কিভাবে কেন ওকে। ইউজ করবো বা এটা, তারপরে আচ্ছা, আমার মনে হয় প্রশ্নগুলো নিলে একটু ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে। আমরা তাহলে আগে জিআইএস এর ইয়াতে যাই। হুম। যে আমরা সবাই তো মানে অন্তত এই টার্মিনোলজিটা জানছি যে হোয়াট ইজ জিআইএস। জিআইএসটা মেইনলি হচ্ছে যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা আমরা সবাই জানি। আপনারা গুগলে সার্চ করলে অ্যাভেলেবল ডকুমেন্ট আছে, তারপরেও আমরা খুব সহজভাবে এটাকে বলার চেষ্টা করি যে জিআইএস আসলে কি জিনিস। জিআইএসটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, যে আমরা যে ম্যাপিং করি বা ডাটা অ্যানালাইসিস করি, যে মানে স্পাশিয়াল ডেটা, মানে এখানে এই ম্যাপিং বা হচ্ছে জিআইএস এর ক্ষেত্রে যে কথাটা, সেটা হচ্ছে এখানে ডেটা মানেই
স্পাশিয়াল ডেটা। যে কোনো ডেটাই স্পাশিয়াল হতে হবে। মানে স্পাশিয়াল মানে কি? স্পাশিয়াল মানে হচ্ছে স্থানিক, কোনো একটা স্থানের ডেটা হচ্ছে স্পাশিয়াল ডেটা। তো এই যে ডেটাগুলো আমরা ম্যাপিং এর জন্য যে ব্যবহার করি, এগুলো সবকিছুকে আমরা বলি স্পাশিয়াল ডেটা। তো এই যে ম্যাপিং করি বা ডেটা অ্যানালাইসিসের টেকনোলজি গুলো ব্যবহার করি, এগুলো সবকিছু আমরা জিআইএস এর যে টোটাল যে জিআইএস যদি এনভায়রনমেন্ট বলি, তাহলে এই জিআইএস এনভায়রনমেন্টের ভেতরে ব্যবহার করি। ঠিক আছে, এখন এই জিআইএস আমাদের সামনে, জিআইএস আমাদের কিভাবে কাজে লাগবে এখন এটাতে আসি। আমাদের হচ্ছে যে আমরা যখন সবকিছুকে ভিজুয়ালাইজ করি, যে একটা ম্যাপকে আমি ভিজুয়ালাইজ করি বা একটা এরিয়াকে আমি ভিজুয়ালাইজ করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা তো জানি, আমরা দেখতেছি, আমরা গুগল ম্যাপে ক্লিক করলে দেখতে পারি যে এটা হচ্ছে বাংলাদেশ, এইখানে হচ্ছে এই ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট, এটা ঢাকার ভেতরে আমি কোথায় আছি সেটাও একটা পয়েন্ট দিয়ে দেখায় দেয়। সেটা কোথা থেকে পাচ্ছে? সেটা পাচ্ছে জিও লোকেশন থেকে, যেটাকে বলা হয় জিও লোকেশন। প্রতিটা ইয়ার একটা করে লোকেশন আছে, ওই আকাশে যে স্যাটেলাইট গুলো আছে, সেই স্যাটেলাইট গুলার একটা, অনেকগুলো স্যাটেলাইট তো আকাশে ঘুরতেছে, সেগুলো থেকে আপনার ফোন থেকে বা হ্যাঁ ফোন থেকেই বলি, ফোন দিয়ে উদাহরণটা দিই, ফোন থেকে একটা সিগন্যাল তার কাছে যাচ্ছে। এখন কয়টা স্যাটেলাইট থেকে আপনার ইনফরমেশন যাচ্ছে, সেই স্যাটেলাইট গুলার যে ইনফরমেশন গুলো যাচ্ছে, তো সেখানে যে আপনার ইন্টারসেকশন যে পয়েন্ট গুলো তৈরি হচ্ছে, সেই পয়েন্টটা থেকে আপনার লোকেশনটা জিআইএস এর মাধ্যমে যে জিও লোকেশন আপনার, সেই জিও লোকেশনটাকে ট্র্যাক করতেছে। এবং তখনই কিন্তু আপনি যদি গুগল ম্যাপ ওপেন করেন এবং সেখানে যদি আপনি আপনার যে নীল যে বিন্দুটা আছে, এখানে যদি ট্যাপ করে ধরে রাখেন, চাপ দিয়ে ধরে রাখলে একটা পয়েন্ট দেখতে পারবেন, দেখবেন যে আসছে সামথিং, একটা 23 দশমিক সামথিং আসছে XYZ, তারপরে কমা দিয়ে আরেকটা আসবে দেখবেন 90 দশমিক সামথিং, বা অন্যদিকে থাকলে 91 আসতে পারে, অথবা উত্তরবঙ্গের দিকে থাকলে 89 আসতে পারে। ঠিক আছে, এর ভেতরে আসবে, বাংলাদেশের রেঞ্জটা এর ভেতরে। এই পয়েন্টটাকে আমরা বলছি জিও লোকেশন। ঠিক আছে, এখন আমাদের এই যে জিও লোকেশন, এই জিও লোকেশন থেকেই আমি কিন্তু বলতেছি যে এই জিও লোকেশন আমার জানা থাকলে, সেটা কিন্তু তখন কোনো জায়গার জিও লোকেশন জানা থাকলে তখন কিন্তু সেটা স্পাশিয়াল ডেটা হয়ে গেল, মানে তখন একটা স্থানের ডেটা সেটা হয়ে গেল। এখন জিআইএস আমাদের কিভাবে আমাদের লাইফে কাজে লাগতেছে? ঠিক আছে, জিআইএস এর ব্যাপারটা হচ্ছে কি, যে জিআইএস এর ডেটাগুলোকে আপনি দুই ভাবে, মানে কি বলা যায়, ভিজুয়ালাইজ করতে পারবেন, একটা 2D তে, একটা 3D তে। দেখা যায় অনেক 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 ম্যাপে দেখা যায়, আমরা দেখি যে 3D ম্যাপ, যে হচ্ছে আপনার বাড়ি ঘরের বিল্ডিং দেখা যাচ্ছে, একেবারে 3D রিয়েল টাইম ভিউ। এগুলা এগুলো এগুলো কোথা থেকে হয়? যে এই যে আপনার অনেক স্যাটেলাইট আছে যেগুলোকে বলা হয় কমার্শিয়াল স্যাটেলাইট, এগুলার অনেক হাই রেজুলেশন ডেটা পাওয়া যায়, সেইগুলো থেকে এই ইমেজগুলো তৈরি করা হয়। এখন আপনারা নেটে সার্চ দিলেই অনেক এই ধরনের ডেটা পাবেন, যেটা বা এই যে গুগলেও নতুন ফিচার করছে গুগল ম্যাপে, সেখানে 3D দেখা যায়। সেখান থেকে কিন্তু আমরা এটা জানতে পারবো। আচ্ছা, এবার জিআইএস যে ডাটাগুলা, সেগুলা কিভাবে আসে, কি মানে কি কি ধরনের জিআইএস ডেটা হতে পারে? একটা তো আমি তো জাস্ট একটা কি বলা যায়, যে একটা জেনারেলাইজ ফর্মে বললাম যেটা স্পার্শিয়াল ডেটা, কিন্তু এই ধরনের আর কি কি ডেটা হইতে পারে? রিয়েল ওয়ার্ল্ডে তো অনেক কিছু আছে, যেমন যেমন হইতে পারে যে আপনার একটা ডিস্ট্রিক্টের বাউন্ডারি, এটাও কিন্তু একটা জিআইএস ডেটা। তারপরে কি হইতে পারে, যেটাকে বলা হয় এলিভেশন। এলিভেশনটা তো আমরা সবাই বুঝি, এলিভেশন বা ডেম, ডিজিটাল এলিভেশন মডেল যেটাকে বলা হয়, স্যাটেলাইট ইমেজ থেকে এটা হয়, কোন জায়গা কতটুকু উঁচু। যেমন এই যে এভারেস্ট, যে উঁচু, এটা 3D তে করলে কত উঁচুতে আসবে, এটা কি দিয়ে আমরা প্রকাশ করি? এলিভেশন দিয়ে প্রকাশ করি, যেটা সি লেভেল থেকে কতটা উপরে। আচ্ছা, আমরা এখন কোশ্চেন নিব না, আমাদের ইনস্ট্রাক্টরের শেষ হলে পরে আমরা আবার কোশ্চেন নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু এখন আমাদের অনেকে নতুন আছেন, একেবারে জানেন না, তো কাজে যারা কোশ্চেন করবেন একটু অনুরোধ করবো একটু অপেক্ষা করুন, আমাদের সেশনটা শেষ হোক, ইনস্ট্রাক্টর তারপরে কোশ্চেন করবেন। হ্যাঁ, তাহলে এখানে ইয়াতে আসি, আমি যেখানে ছিলাম আর কি। এই যে আমাদের যে ডেটাগুলো আছে, এরপরে কি হতে পারে? ডেটা, বিল্ডিং এর ডেটা। কোথায় কোথায় বিল্ডিং আছে আপনারা আমি গুগল ম্যাপ দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ এটা আমরা মানে সবাই ইউজ টু। অন্য ডেটা দিলে আমরা আসলে সহজে ইয়া করতে পারবো না, যারা আমরা জানি না। বিল্ডিং এর ডেটা,
আপনি গুগল ম্যাপে ওপেন করলে আপনি যে জিও লোকেশন যেখানে দেখাচ্ছে নীল কালারের পয়েন্ট, ওইখানে একটু জুম করলে দেখা যায় কি চারকোনা বক্স দেখা যায়। এটা কি, এটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে যে আশেপাশে যদি কোনো বিল্ডিং থাকে সেটা দেখা যাবে যে ওই বিল্ডিংটা কোনো 3D ভিউতে নাই, 2D ভিউতে আছে। তো 2D ভিউতে নিলে তখন দেখা যাবে কি যে হচ্ছে একটা চারকোনা একটা বক্স দেখা যাচ্ছে, বা ওই বিল্ডিং এর শেপটা দেখা যাচ্ছে যে এইখানে একটা বিল্ডিং আছে। জাস্ট দেখে বুঝতেছে যে এটা বিল্ডিং। আপনি যদি এটা মানে এটা কি ভার্সন বলে, এখানে কয়েকটা ভার্সন আছে, একটা স্যাটেলাইট ভিউ আর একটা আছে হচ্ছে স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউতে নিলে আপনি এরকম দেখতে পারবেন। এরপরে আসি এই বিল্ডিং এর ডেটার পরে আর কি ধরনের ডেটা হতে পারে। রাস্তা, রাস্তা যেটা মানে রুট, এই রাস্তাগুলোকেও কিন্তু আপনার এটা কিন্তু এক ধরনের জিআইএস ডেটা। এরপরে যে কোনো ধরনের স্পাশিয়াল বাউন্ডারি, যে একটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি হতে পারে, উপজেলা বাউন্ডারি হতে পারে, বা একটা ছোট ইউনিয়নের বাউন্ডারি হতে পারে। তারপরে এখান থেকে আমরা আর কি ইনফরমেশন পাচ্ছি, ওই যে যদি আপনি গুগল ম্যাপের মানে ম্যাপ ভিউটাকে চেঞ্জ করেন, যদি আপনি স্যাটেলাইট ভিউতে নেন, তাহলে দেখবেন কিছু কিছু জায়গায় সবুজ সবুজ গাছপালা দেখতে পারবেন, যেগুলো বোঝাই যাচ্ছে যেগুলো গাছ, বিল্ডিং গুলাকে বোঝা যাচ্ছে। এগুলা কিন্তু জিআইএস থেকে আমাদের বুঝতেছি, ভিজুয়ালাইজেশন থেকে আমরা বুঝতেছি যে এইটা এই জিনিস। মানে এটা হচ্ছে আপনি অকুলার অবজারভেশন থেকে বুঝতে পারছেন, আমি চোখে দেখে বুঝতে পারতেছি। সেখানে আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা গাছ, এটা বিল্ডিং। এই বিল্ডিংটা কি ধরনের বিল্ডিং? এটা টিনের বিল্ডিং, বিল্ডিংটা কি টিনের চাল আছে নাকি হচ্ছে এটা মানে কংক্রিটের বিল্ডিং? এটা কিন্তু আমরা ওই ইমেজ দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এটা কিভাবে আইডেন্টিফাই হয়? এর একটা স্পেকট্রাল মানে কি কি বলা যায়, যে এখান থেকে একটা রিফ্লেক্টেন্স মানে প্রতিফলিত হয়ে একটা আলো ওই যে স্যাটেলাইট সেখানে গেছে তখন আসছে, তখন ও একটা ডিটেক্ট করছে। তখন কোন ব্যান্ডে ও ডিটেক্ট করছে, মানে প্রতিটা আলোর তো একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আপনার হচ্ছে ইয়া আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এটা স্টোর হয় স্যাটেলাইটে, তখন সেই ইনফরমেশনটা আমাদের কাছে কিন্তু আসে। তখন আমরা বুঝতে পারি যে হচ্ছে এই এটা এই জিনিস, এটা এক্স জিনিস, এটা ওয়াই, এটা জেড, এটা বাড়িঘর, এটা রাস্তা, এইভাবে বোঝা যায়। এইবার আসি যে জিআইএস এর যে ডেটা, এই ডেটা দুই রকম হয়। তো আমরা তো মোটামুটি যে জিআইএস যে কি জিনিস এবং কিভাবে এটা হয় সেইটার তো মোটামুটি একটা ধারণা পেলাম। এখন জিআইএস এর যে মানে জিআইএস এর যে ডেটাগুলো কিভাবে কাজ করে সেটা ডিটেইল আমরা যাব না, যে কিভাবে কাজ করে এখন আমাদের অত হয়তো অনেক সময় হবে না। তো জিআইএস এর ডেটাগুলো কিভাবে কাজ করে সেটা আমরা হয়তো পরে পরে শিখবো। তো আমরা আসি যে জিআইএস ডেটা সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে ভেক্টর ডেটা, একটা হচ্ছে রাস্টার ডেটা। দুইটা দুই রকম। ভেক্টর ডেটা তো আপনার এই যে পয়েন্ট, লাইন আর পলিগন, এই তিন ভাগে ভাগ থাকে। আর যেটা রাস্টার ডেটা সেটা হচ্ছে পিক্সেলে ভাগ থাকে। আমরা যে ছবি তুলি, ফোনে ছবি তুলি, ক্যামেরায় ছবি তুলি, এগুলো কিন্তু রাস্টার হিসেবে সেভ হয়। আর আপনি যে একটা পয়েন্ট নেন, যে আপনি জিপিএস এর যে পয়েন্টটা দেখতেছেন যে 23.xyz, 90 পয়েন্ট সামথিং, এই পয়েন্টটাকে যখন আপনি জিআইএস প্ল্যাটফর্মে বা জিআইএস এনভায়রনমেন্টে ভিজুয়ালাইজ করবেন, তখন দেখবেন এইটার বিপরীতে একটা পয়েন্ট দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে? যে এটা হচ্ছে যে পৃথিবীর কিছু আহ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ হয়েছে, যেটাকে আমরা বলি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এই দুইটাতে ভাগ হয়েছে। তো এইটাকে ক্যালকুলেশন করে আপনার স্পেসিফিক আপনার পয়েন্টটা তখন ক্যালকুলেশন হচ্ছে। এর জন্য কিছু থিওরি আছে। তো সেই থিওরি গুলো আমাদেরকে জিআইএস এ কাজ করতে গেলে আমাদের সেই কাজ করতে করতে আমরা সেই থিওরিটা শিখে নিব। তো আমরা নট নেসেসারি যে আমাদের এই থিওরিটা আগে থেকে জানা থাকতে হবে, এটা এমন না যে এই থিওরিটা আমাদের আগে থেকে জানতে হবে, ওইটা আমরা পরে ইয়াতে যাব। এরপরে আমরা হচ্ছে হ্যাঁ, এগুলো কি শুধু বলবেন না স্লাইডেও দেখাবেন? আমরা আমরা আজকে শুধু একটু যদি মিউট করেন তাহলে, থ্যাংক ইউ। আমরা আজকে শুধু এই কোর্সটা কিভাবে কাজে লাগবে আপনাদের সেটার জন্য আমরা হচ্ছে আজকে এই সেশনটার আয়োজন করছি। তো আমরা যে ক্লাসগুলা নিব তখন আপনাদেরকে সব ম্যাটেরিয়াল, যে কথাগুলো বলতেছি আজকে, সেগুলো তখন এভরি ডিটেইল ম্যাটেরিয়াল আপনাদেরকে আমরা শেয়ার করে দিব। আর আচ্ছা, যে কথাগুলো একটু ইন্টারাপ্ট করি যে যদি স্ক্রিনটা শেয়ার দিয়ে শুধু ম্যাপটাও দেখানো হতো তাহলে বুঝতে সুবিধা হতো। হয়তো স্লাইড আপাতত না দেখালেও চলবে, বাট ম্যাপটা ওপেন করে আপনি অ্যালটিটিউড বা ল্যাটিটিউডটা দেখাইলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাপ আপনাদেরকে একটা দেখাইতে পারবো।
আচ্ছা, 1 মিনিট। আপনি হচ্ছে যে অ্যাবসলিউট লোকেশনটা দেখাইছিলেন, মানে কথা বললেন, ওই অ্যাবসলিউট লোকেশন দিয়েই কি আপনি ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বুঝাতে পারবেন না? আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমার একটা রিসেন্ট আর্টিকেল, এই 15 তারিখে এটা পাবলিশ হয়েছে। আমি আমার আর্টিকেল দিয়েই দেখাচ্ছি, সরি, এটা মানে ইয়ে করতেছি না। এই ম্যাপটা যদি আপনারা দেখেন, যে এখানে আমাদের কিছু ইয়ে আছে। এটা দেখেন, আমরা যখন সুন্দরবনের ভেতর থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসছি, তখন আমরা সাথে সাথে সেখান থেকে কিছু লোকেশন নিয়ে আসছি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে এই যে রেড ডট, এই যে রেড যে পিন পিন পয়েন্ট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের এই স্যাম্পলিং লোকেশন গুলো। এই দেখেন, এখানে আমি লিজেন্ডে দিয়ে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের স্যাম্পল লোকেশন। কোথা থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যেটা আমি একটু আগে বলছি, এই পয়েন্টটা কোথা থেকে আসছে? এই পয়েন্টটা আসছে ওই যে যেটা বললাম, আইদার আপনি এটা ফোন ফোন থেকে এটা কালেক্ট করেন, কিন্তু ফোনের হচ্ছে অ্যাকুরেসি একটু কম, কিন্তু আপনি যদি এটা জিপিএস মেশিন থাকে, তাহলে এটা অনেক বেশি অ্যাকুরেট আসে। এটা যেহেতু সুন্দরবনের অনেক গভীর থেকে ডাটাগুলো কালেক্ট করা হয়েছিল ওই সময়, তো আমরা জিপিএস মেশিন নিয়ে গেছিলাম। তো জিপিএস মেশিন দিয়ে আমরা এই যে পয়েন্ট গুলো থেকে আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসছি, এবং এটা রেকর্ড করে নিয়ে আসছি, এবং আমরা লিস্টে লিখে নিয়ে আসছি যে এই যে এক্সাক্ট ধরেন সাপোজ এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে 1 যে পয়েন্টটা, এইটার ল্যাট লং কোথায়, এই ল্যাট লংটা তখন আমরা নিয়ে আসছি। এটা তো ওইটা তো আর আসলে আর্টিকেলে দেয়া যায় না, এই কারণে আমরা ওটা দেই নাই। এখানে দেখেন, এখানে মোটামুটি 59টা পয়েন্ট আছে। এখানে সবগুলো পয়েন্ট কিন্তু আমরা নিয়ে আসছি, এবং এটাকে জিআইএস এটাকে ম্যাপিং করছি, জিআইএস এটাকে ম্যাপিং করছি। এবং কেউ যদি নাও বুঝে এটা যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে নিয়ে আসছে, আমি যদি বলি যে আমি এই এই করম জলের এই জায়গা থেকে ডাটা একটা নিয়ে আসছি, আপনি কিন্তু বললে এই যে মাত্র যেটা হচ্ছিল, আমি কথা বলতেছি কিন্তু আপনারা অনেক সময় বুঝতে পারতেছেন না, বা একটা ভিজুয়ালাইজেশন দেখলে এটা খুব সহজে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। এখানে দেখেন যে এখানে আমরা কিন্তু বলছি যে এটা টুরিস্ট প্লেস, এই যে সবুজ কালারের যে চারকোনা, এটা টুরিস্ট প্লেস, এটা হচ্ছে লিড। ঠিক আছে, যে এই ম্যাপে আমার কি কি এলিমেন্ট আছে সেটা দিয়ে আমি কি বোঝাচ্ছি। এই যে লাল কালারের যে বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের রেঞ্জ বাউন্ডারি, আর এই যে সুন্দরবনের বাউন্ডারি, যে কালো রঙের যেটা, সেটা আমাদের সুন্দরবনের যে বাউন্ডারি, সেটা এখানে আমরা দিয়েছি। ঠিক আছে, তো এই পয়েন্ট গুলো আমরা এখানে নিয়ে আসছি, ওইটাকে আমরা এখানে ইনপুট করছি, ইনপুট করে এটা একটা ম্যাপ জেনারেট করছি, এবং এই ম্যাপটা কিন্তু আমাদের পাবলিশেবল ডকুমেন্ট আর কি। এইটা আমরা এখানে দিয়েছি, যেখান থেকে আমরা এই ম্যাপটা এখন দেখলে যে কেউ বুঝবে যে কোথায় কোথায় থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। ঠিক সেম ভাবে যে এই যে একটু আগে যেটা আমি বললাম, গুগল ম্যাপে যে পয়েন্ট আমরা পাই, যে নীল কালারের একটা বিন্দু দেখা যায়, সেটাও ঠিক সেম জিনিস, যে এই যে আপনার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়েই এটা এখানে পড়ছে। না হলে এটা সুন্দরবনের এই জায়গাতে এই জায়গাটা যে পড়বে, ধরেন এই যে এই জায়গাটাই যে পড়বে সুন্দরবনের, এটা কোথায়, বা এই যে এখানে একটা পয়েন্ট দিচ্ছে, এটা কোথায়, এটা কিন্তু এই ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকেই আসছে। এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের থিওরি আছে, তা আমরা থিওরিতে আজকে যাচ্ছি না, যে হাউ ল্যাটিটিউড ওয়ার্কস, এটার অনেক থিওরি আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক ইয়ে আছে, সেটা আমরা শিখবো। এইবার বলেন আপনাদের এইটাতে যদি কোনো কারো প্রশ্ন থাকে, ধরেন এই ম্যাপটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বা এই রিলেটেড। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন নেই। সমস্যা নেই, আমরা তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, অনেকেই বলতেছিলেন, এটা নিয়ে বললে মানে বলতে পারেন।
জি, তৌফিকুল আলম ভাই, আপনি প্রশ্নটা করেন। আচ্ছা, আমি একটু মানে ম্যাপ নিয়ে না, আমি একটু জাস্ট আপনাদের কোর্সের ইয়ে নিয়ে জানতে চাচ্ছিলাম। এটা কি পরে বলবো না এখন ইয়ে করতে পারবো? আহ, যদি এটা নিয়ে না থাকে তাহলে আমার মনে হয় যে ভাই একটু অপেক্ষা করেন, তারপর একবারে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা জিআইএস শিখে এই ধরনের ম্যাপ করা শিখবো। এই ম্যাপের সাথে সাথে যে স্পাশিয়াল যে অ্যানালাইসিস গুলো আছে আমরা সেগুলো তখন করতে পারবো। এগুলোর জন্য আমাদের নট নেসেসারি যে আগে থেকে অনেক নলেজ থাকতে হবে এমন না, আমরা একেবারেই প্রথম থেকে ইয়াগুলো শিখবো। জি, মারুফ কবির রিফাত। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে যারা কম্পিউটার সায়েন্সে আছি, তারা যদি মেশিন লার্নিং দিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে এখানে কিভাবে আমরা কাজ করতে পারি? আচ্ছা, এটা খুবই গুড গুড কোশ্চেন। সেটা সেটা হচ্ছে যে এখন তো আসলে মেশিন লার্নিং এরই একটা বড় ইয়া চলে আসছে। তো মেশিন লার্নিং এর জন্য তো অনেক রকমের অ্যালগোরিদম আছে। সাধারণত যে এই জিআইএস এর জন্য যে কাজগুলো আমরা করি, মানে ভেক্টর ভেক্টর ডেটা যে কাজগুলো করি, সেইখানে মেশিন লার্নিং এর ব্যবহার করার সুযোগ যে একেবারেই নাই সেটা না, কিন্তু সুযোগ কম। কিন্তু আমরা রাস্টার নিয়ে যে কাজগুলো করি, মানে রিমোট সেন্সিং নিয়ে যে কাজগুলো করি, সেখানে একটা মানে হিউজ একটা ইয়ে আছে মেশিন লার্নিং কে ব্যবহার করার। যেমন মেশিন লার্নিং এর জন্য আমাদের এই ইয়াতে যে ব্যবহার করা হয় কয়েকটা আছে। আপনার হচ্ছে একটা, এর মধ্যে একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এই র্যান্ডম ফরেস্টটা দিয়ে ডিসিশন ট্রির মাধ্যমে আমরা যে এলইউএলসি মানে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের যে চেঞ্জটা আছে সেটাকে করলে অনেক বেশি এটার অ্যাকুরেসি পাওয়া যায়। তো এইখানে আপনারা যেহেতু মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আপনারা অনেক ভালো কোডিং এর ব্যাপারগুলো আপনাদের নলেজ আছে। তো সেইখানে আপনারা এই জিনিসগুলোকে ব্যবহার করে বিভিন্ন ডিসিশন মেকিং এর জন্য যে ব্যবহার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ইনপুট দেওয়ার সুযোগ আছে। যেমন এখন অনেক প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন শহরের বা সিটির একটা মাস্টার প্ল্যান করতে, সেই জায়গাগুলোতে ইনপুট দেওয়ার জায়গা আছে মেশিন লার্নিং ব্যবহার করে। আচ্ছা, ভাইয়া মনে হয় আমার উত্তর জি ভাইয়া, বুঝতে মানে পেরেছি। বুঝতে পারছেন। জি ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, হ্যাঁ, রাকিবুল হাসান, রাকিব ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি চ্যাট বক্সে অনেক আগে বেশ বড় প্রশ্ন দিয়ে রেখেছি, আপনি যদি একটু চেক করেন, 3টা প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, আপনার প্রথম ইয়াটা বলি ভাই। আপনি যে ওয়াটার সাপ্লাইয়ের জন্য যেটা ইয়া করছেন, এইটা এটা করা যাবে। এটা যে ইয়াতে যাবে না সেটা না, এটা করা যাবে। এর জন্য ওই যে আপনার যে আহ, যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে এখানে ইনকর্পোরেট করে তারপরে আপনি এখানে একটা ডিসিশন অ্যানালাইসিস করতে পারেন। সেই ডিসিশন অ্যানালাইসিস করলে তখন আপনাকে বলে দিবে যে হচ্ছে জিআইএস আপনাকে হয়তো সুইটেবল জায়গাগুলো দেখাই দিবে যে এখানে এত উচ্চতায় ইয়াটা হলে ভালো হয়। যে এই যে এখানে যেটা বলছেন যে আপনি ওভারহেড ট্যাঙ্ক যে জায়গাগুলো আছে বা কোথায় ইয়াটা আছে, এই জন্য যে গ্রাভিটিটা ঠিক মতো কাজ করতেছে না, এইগুলা অ্যানালাইসিস করা যায়। এগুলাকে বলা হয় যে আপনার মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। ভাইয়া, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস করলে আমরা কিন্তু এগুলা ইয়া করতে পারবো। আচ্ছা ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে যে এখানে বেসিক থেকে শুরু করে আরো অন্যান্য মানে হার্ড লাইন পর্যন্ত কাজ করতে পারে অনেকেই আছেন এখানে। তো আমার মনে হয় কি যে আজকে আপনি যেহেতু বলছেন জিআইএস রিলেটেড সবকিছু জানান, তো আপনি কাইন্ডলি হয়তোবা জিআইএস কি
এই কোর্সের সাথে কি কি মানে কি কি রিলেটেড আছে বা কি কাজ করলে আমার ভালো হবে, এটা এটা করলে মানে এটা আমাদের জানাইলে একটু বেটার হয়। আর আপনি যেগুলা দেখাচ্ছেন বা যেগুলা বলতেছেন এগুলা আমি বলি যদি যে জিআইএস রিলেটেড কাজের মধ্যে অনেক মানে কি বলবো আপার লেভেলের কাজ, তো কাইন্ডলি এমন হয় যে আগে আপনি যদি প্রাইমারি লেভেলটাকে একটু মানে বুঝাইতেন সবাইকে, যে আমার কাছে মনে হয় সেটাই বেটার হইতো আর কি। অনেকে এটা আপনার বুঝতেছেন না যে আপনি যে যেগুলো বলতেছেন, হ্যাঁ আমরা অনেকে হয়তো বা বুঝতেছি, অনেকে বুঝতেছে না এই বিষয়গুলো, এই টার্মগুলো। তো আমি মনে হয় যে আপনি আগে ওগুলা ক্লিয়ার করেন, দেন হার্ড লাইনে যান, মানে আপার এটা। আমার কথা হয়তো বা বুঝতে পারছেন আপনি। আপনার কথা ঠিক আছে, আমি প্রথমে ওইটাই শুরু করছিলাম। আমি কিন্তু এটাই শুরু করছিলাম, সেটা আপনারাও মানে বুঝতে পারছেন। তো আমি ওখানেই ছিলাম, এখানে ভাই যেহেতু একটা প্রশ্ন করছে ওনাকে ওনার অ্যান্সারটা দিচ্ছিলাম। উনি কিন্তু একটা অনেক বড় প্রশ্ন করছে এবং উনি কিন্তু খুব সুন্দর প্রশ্ন করছে, উনি যেহেতু কাজ করে এই ব্যাপারে এখানে, তো সেটার অ্যান্সারটা কিন্তু আমি ওনাকে দিচ্ছিলাম। আপনার কথা ঠিক আছে, আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। এখন মোটামুটি আচ্ছা, যে আমরা তো আমাদের একটা কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেন গুলো থেকে মানে আনসার দিলে মানে আস্তে আস্তে মনে হয় অনেকে বুঝতে পারবে আর কি। ওই যে আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, একটু যদি দেখতে আর কি, ডেটা সলিউশন 360 ইয়ার থেকে। আচ্ছা জি, জি, এই যে আচ্ছা আমরা চ্যাট বক্সে যেগুলো আছে এগুলা একটু ক্লিয়ার করলে হয়তো বা ভালো হবে আজকের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি জিআইএস টা কি জিনিস এটা কিন্তু আমি অলরেডি বলছি, যে এটা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এবং এর ডিটেলস আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি খুব শর্ট টাইমে। মানে আসলে এত শর্ট টাইমে জিআইএস অনেক বড় জিনিস, এত শর্ট টাইমে আসলে যায় না। তো তারপরে আমি এটা চেষ্টা করছি। আর এখানে দেখেন দ্বিতীয় যে প্রশ্নটা, আমি একদম মানে কোশ্চেন বাই কোশ্চেন চাই, ঠিক আছে। এখানে দেখেন যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে, যে এই কোর্সে আমি কোথায় কোথায় প্রফেশনালি চাকরি করতে পারবো। হ্যাঁ, অবশ্যই এটা আমরা বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবো। আমি আমি অলরেডি বলছি এবং আমার নিজের পজিশনটাও আমি আপনাদেরকে বলছি। এইখানে আরো আরো একটা জিনিস আমি মিস করে গেছি, যে এখন এটা মনে পড়ছে যে রাকিব ভাইয়ের কথাতে, এখন কিন্তু অনেকেই আছে যারা জিআইএস এক্সপার্ট হিসেবে ওই রোহিঙ্গা ক্যাম্পে গুলাতে জব করে। এইটা কিন্তু একটা সরকারি বিভিন্ন প্রজেক্ট গুলাতে জব করা যায়। দ্বিতীয়ত এই যে এখন যেহেতু রোহিঙ্গারা ওই দিকটায় আছে, তাদের যে ম্যানেজমেন্ট বা তাদের যেই এই জায়গাগুলোতে কিন্তু জব করার অনেক সুযোগ আছে। আর সরকারের এখন প্রতিটা প্রজেক্টে, এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট গুলোতে তো ম্যান্ডেটরি, এবং হচ্ছে বাকি যে আদার যে প্রজেক্ট গুলো আছে, যে দেখা যাচ্ছে যে সরকার নিজের টাকায় প্রজেক্ট করতেছে, তো সেখানেও তারা বলতেছে যে এই ইয়াটা লাগবে। এবং আরেকটা বড় ফিল্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে সার্ভে অফ বাংলাদেশ, এনারা এখন ল্যান্ডের কিছু কাজ করতেছে, ল্যান্ডের ডিজিটালাইজ করতেছে। তো সেইখানে কিন্তু একটা কাজ করার সুযোগ আমাদের তৈরি হচ্ছে এবং হয়েছে, আমারই পরিচিত অনেকেই এখানে জব করে, ঠিক আছে। এবার যে আমরা জিআইএস এর যে কোর্সগুলা, সেই কোর্স করার পরে আমরা অবশ্যই মাস্টার্স ডিগ্রি করতে পারবো। কারণ মানে ডিগ্রিটা তো পরবর্তীতে বিষয়, আমার যদি কাজ জানার জন্য যে যে বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, সেটা যদি আমি আগে শিখে নেই, তখন আমার কিন্তু হচ্ছে যে ডিগ্রি আছে কি নাই সেটা কিন্তু ই করে না। আপনি কাজ জানেন যে জায়গাগুলোতে, এই প্রজেক্ট গুলোতে একবার ঢুকে যদি আপনি প্রুফ করতে পারেন বা কাজ করে নতুন কিছু শেখারও সুযোগ থাকে, শিখে আপনি কিন্তু করতে পারেন। তার জন্য যে বেসিক যে ব্যাপারগুলো, বেসিক গুলো যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে, যে এই বিষয়গুলো আমাদের আমরা শিখছি বা এই বিষয়গুলো আমরা রিয়েল লাইফে কানেক্ট করতেছি। তো সেইখান থেকে আমাদের জবের যে জায়গায় ভ্যালু ক্রিয়েট হবে। তো এই জন্য বেসিক যে বিষয়গুলো, সেগুলো আমাদেরকে আগে থেকেই জানতে হবে। এবং পরবর্তীতে আমি করছি আমি পরে মাস্টার ডিগ্রি নিতেই পারি। অনেক জায়গায় মাস্টার ডিগ্রি নেওয়া যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেওয়া যায়, আরো কয়েকটা ইউনিভার্সিটিতে নেওয়া যায়, আর প্রফেশনাল আরো কোর্স আছে সেগুলো করা যায়। সেটা আসলে করা যাবে। হচ্ছে যে বিজনেস ফ্যাকাল্টির যে স্টুডেন্ট যারা আছেন, তারা এই ডিগ্রি ইয়াতে অর্জন করতে পারবেন কি? অবশ্যই পারবেন। বিজনেস ফ্যাকাল্টির যারা আছেন, তাদের যে এই যে যে অনেকেই আছে যে মানে ফিল্ড ডাজ নট ম্যাটার, যে আমি কোথা থেকে আসছি সেটা বিষয় না, আমি যদি কাজটা শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমি খুব সহজেই আহ দেখাইতে পারবো যে এই এই জিনিসটা আমি করতে পারি বা এটাই আমি করছি। তখন কিন্তু আপনার কাজ দিয়ে আপনাকে কিন্তু মূল্যায়ন করবে, আপনি কোথা থেকে আসছেন সেটা না। এখন অনেক বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে যারা সোসিওলজির স্টুডেন্ট, সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু অনেক বড় বড় জায়গায় আছে, ঠিক আছে। আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এটা ম্যাটার করবে না, আপনার কোর্স করা আছে, এই কোর্সটা আপনাকে হাইলাইট করবে, আপনি কাজ পারেন এটা এটা হাইলাইট করবে।
পরবর্তীতে আপনি একটা প্রজেক্ট গুলাতে যখন দিবেন, তখন আপনাকে যখন প্র্যাকটিক্যালি এটা করতে দিব, এটা করতে আপনি যখন পারবেন, তখন দেখবেন যে আপনার জব হয়ে গেছে। সাধারণত ভাইবার পাশাপাশি অনেক অনেক জবে ক্ষেত্রে এই ইয়েটা দেখে যে আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমি পারতেছি কিনা। ঠিক আছে। আর ইন্টার্নশিপের অপরচুনিটি আমি অনেক জায়গাতেই দেখছি। এখন আসলে যে অনেকগুলো এই রিলেটেড কনসাল্টিং ফার্ম আছে বা যে কোনো কনসাল্টিং ফার্মে আছে, সবার দেখা যায় যে বিভিন্ন কাজে জিআইএসএল বা রিমোট সেন্সিং এর জন্য মানুষ লাগে। সেই জায়গাগুলোতে দেখা যায় যে যারা যেহেতু এই ফিল্ডে মানুষ কম, মানে কাজ অনেকে হয়তো সবাই হাতে খড়ি আছে যে এটা এইভাবে করতে হয় এইভাবে করতে হয়, কিন্তু ডিটেল ইয়েটা অনেকেই মানে পারে না, বুঝতে পারে না যে এইভাবে অ্যাকচুয়ালি মানে যেভাবে চাচ্ছে তারা সে আউটপুটটা সেভাবে দিতে পারে না এবং কাজগুলা বুঝতে পারে না। কিন্তু কেউ যদি আপনার আগে থেকে তার এই নলেজ গুলো থাকে, তখন দেখা যায় কি যে সে হচ্ছে ইন্টার্নশিপ করার পরে ওইখানেই পার্মানেন্ট জবের তার সুযোগ হয়ে যায়। অনেক বেশি কাজ এখন হচ্ছে, আর ইন্টার্নশিপের অপরচুনিটিও তৈরি হচ্ছে। ডিরেক্ট আপনি বিডি জবস বা যে জায়গাগুলোতে জবের যে ইন্টারভিউ আছে সেই জায়গাগুলোতে দেখলে দেখা যায় যে তারা সব জায়গাতেই দেখা যায় যে নিচে রেসপন্সিবিলিটির ভেতরে লিখে দেয় যে জিআইএস জানা থাকলে তার একটা ভ্যালু তৈরি হবে। এই এই ব্যাপারগুলো আর কি আমাদের কাজে দিবে, এবং ইন্টার্নশিপ করলে পরবর্তীতে আপনার তো তখন তো একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কি কি কাজ লাগে, কি কি ধরনের কাজ করতে হয়, সেটা আপনার একটা অপরচুনিটি তৈরি হবে। এবং এটার জব পাওয়া যায়, অনেক জব আছে, ঠিক আছে, কিন্তু আপনার কাজটা আগে জানতে হবে কিভাবে এটা হাউ ইট ওয়ার্কস। এটা আমি যখন জানবো তখন আমি কিন্তু জবের জন্য আমি কিন্তু ফিট ক্যান্ডিডেট তৈরি হবো। কারণ অনেকেই অনেক জায়গা থেকে কোর্স করে, অনেকেই করে, কিন্তু দেখা যায় কি যে কোর্স গুলা কারিকুলামটা এমন হয় যে 3 দিন 5 দিনে তারা সবকিছু শেখাইতে চায়। এটা হয়তো তারা সবকিছু দিতে চায়, কিন্তু আমাকে দিলে আমার তো সেটা মানে আমার ক্যারিং ক্যাপাসিটি একটা আছে, তো সেটা তো ক্যারিং ক্যাপাসিটিতে আমার নিতে হবে। আমি যদি শিখতে না পারি তাহলে আমাকে 3 দিনে সব করায় দিয়ে দিবে, আমি কিছুই শিখতে পারলাম না। আচ্ছা, এবার আমি একটু বলি আর কি, জাস্ট মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের লাস্টের কোশ্চেনটা যেটা যে সার্টিফিকেটের ভ্যালু কি, আসলে ওই যেটা আমাদের ইনস্ট্রাক্টর অলরেডি বললো যে আমরা যেহেতু স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি, আপনারা যারা আমাদের অর্গানাইজেশনের নাম শুনেছেন, তো আমরা এখন পর্যন্ত ওই সার্টিফিকেটের ভ্যালুর জন্য কোথাও আমাদের মানে স্টুডেন্ট যারা চাকরি করছে তারা আটকায়নি আমাদের সার্টিফিকেট নিয়ে, যে তারা মানে যে সার্টিফিকেটের ভ্যালু কি তুমি চাকরি দিব না এমন কোনো হয় না, যদি সে দক্ষ হয়। এটা আপনাদেরকে আমরা কনফিডেন্টলি বলতে পারি। এবং আমাদের এই জিএসটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন আমাদের কি বলে অর্গানাইজেশন আর কি, আমাদের পোর্টফোলিওতে মানে অ্যাড করেছি। কাজে এটার ক্ষেত্রে আমরা ওভাবেই মানে কনফিডেন্টলি বলতে পারি, যদি আপনারা কোর্সটা শেষ করেন তখন আপনাদের চাকরি ইন্টার্নশিপ বা এগুলোর জন্য আমাদের ক্ষেত্রে যে আমরা বলি পরবর্তী 5 মাস সাপোর্ট নামে আমাদের একটা সুযোগ আছে। আপনারা আমাদের যারা মডিউল দেখেছেন তারা দেখতে পারবেন যে আপনার এই ট্রেনিং যেটা হবে 3-4 মাসে শেষ হয়ে গেল, তারপরের 5 মাস কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব। কখন সেটারও কিন্তু শর্ত আছে, যে যারা হচ্ছে কমপ্লিটলি কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, সেগুলো শেষ করবেন। আমরা একটা ওই হাই পারফরমেন্স টিম নামে আমরা একটা টিম করি, যেখানে হচ্ছে যারা দেখে যে এখানে ভালো করেন তাদেরকে আমরা সেখানে ইনক্লুড করি এবং তাদেরকে আমরা ইন্টার্নশিপই দিই, ঠিক আছে, পেইড ইন্টার্নশিপ, কিন্তু তাদেরকে আমরা পেইড ইন্টার্নশিপ দেই। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে এবং অন্যান্য কোর্সে আমাদের অনেক ইনস্ট্রাক্টর আছে যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল, তারা পরবর্তীতে আমাদের এই কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করছে এবং ইনস্ট্রাক্টর হিসেবেও এখন তারা কাজ করে, বিভিন্ন কোর্স তারা নেয়। এবং সেই জিএস এর ক্ষেত্রে এরকম সুযোগ থাকবে যে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভালোভাবে শিখেন, তাহলে আমাদের কোম্পানিতেই হয়তো আমরা আপনাদেরকে সুযোগ দিব। আর অন্যান্য জায়গায় তো আপনারা বিডি জব যারা ঘাটেন বা তারা জানেন। কাজেই আপনারা ওই সার্টিফিকেটের ভ্যালু নিয়ে মানে আমরা রিকোয়েস্ট করবো যে এই জিনিসটা করবেন না, আপনারা চেষ্টা করবেন কাজটা তো এই জিনিসটা যদি আপনারা করেন তখন হয়তো মানে আমরা কনফিডেন্টলি আপনাদেরকে নিয়ে দৌড়াইতে পারবো, আমাদের যে সাপোর্ট এটা থাকবে, ঠিক আছে। কাজেই এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এই কোর্সে যে অনেকে একটু দেখলাম জয়েন করার পর তারা একটু চলে গেছেন, তার কারণ আমাদের এই কোর্সটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স ডিজাইন করা। কাজে যারা অলরেডি বেশ কিছু শিখে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা না, এটা হলো সত্যি কথা।
কারণ আমাদের একটা টার্গেট ছিল যে যেহেতু জিআইএস এখন এনভায়রনমেন্টাল সায়েন্সের বাইরেও অন্যান্য ডিপার্টমেন্ট গুলাতে লাগতেছে, যেমন আমি নিজে পড়ি পাবলিক হেলথে, এমপিএইচ করতেছি আমি, ওইখানে আমি দেখলাম যে আমাদের জিআইএস লাগে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের লাগে, এগ্রিকালচার যারা আছে অনেক মানে জিনিসগুলোতে অনেক কি বলে ভাস্ট, যেহেতু অলরেডি আমাদের ইনস্ট্রাক্টর বলেছে যে এখন হচ্ছে এটা সময়ের দাবি আর কি। কাজে এই জন্য আমরা বেসিক থেকে অ্যাডভান্স শুরু করতেছি, মানে জিএস রিলেটেড আর কি, যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আরেকটা ডিফারেন্স, যেটা মূল ডিফারেন্স আমাদের কোর্সের সাথে অন্যান্য কোর্স বা অন্যান্য অর্গানাইজেশন যারা দেয়, তারাও যে 4 দিন 5 দিন বা দেখা গেল হয়তো 1 মাসের মধ্যে তারা কোর্স গুলো শেষ করেন, এবং তাদের মডিউল গুলো আপনার দেখে অনেক লোভনীয় মনে হবে যে অনেক কিছু শিখাইতেছে। বাট ট্রাস্ট মি, আপনি ওই যে এটা হলো যে আজকে আমাদের এখানে অনেকে জয়েন করলো যে তারা কিছুই জানে না, তারা ওইখানে গিয়ে ওই জিনিসগুলো কিছুই কাজ করতে পারবে না। সো এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। এই জন্য আমরা একবারে শুরু থেকে আপনারা দেখবেন যে মানে 24টা ক্লাস শুধুমাত্র জিআইএস এর উপরে, মানে বেসিক থেকে অ্যাডভান্স আমাদের ইনস্ট্রাক্টর আপনাদের শেখাবেন। এক একটা ক্লাস 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট হবে। এবং এরপরেও আপনাদের যারা অনেকে রিসার্চে ইন্টারেস্ট আছেন, সেই জন্য আমরা আপনাদেরকে ওই কি বলে রাইটিং থেকে শুরু করে রিসার্চের আইডিয়া থেকে শুরু করে পাবলিশিং পর্যন্ত একটা গাইডলাইন আমরা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা জার্নাল সিলেক্ট করবেন, কিভাবে আপনারা একটা আর্টিকেল ভালোভাবে লিখবেন, তারপর হচ্ছে কি বলে ওই সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করবেন কিভাবে। এটা নিয়ে অনেকের অনেক টেনশন, রেফারেন্সিং আমরা জানি যারা রিসার্চের কাজ করি একটা অনেক ঝামেলার বিষয়, সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে রেফারেন্স করবেন নেবেন। আমরা একটা জিনিস রেখেছি, এটা কালেকশন, যেটা বললো যে আমাদের ইনস্ট্রাক্টর যে করা লাগে, কাজে আমরা একটা অনলাইন টুল যেটা বলো কোবো টুল বক্স, ওটাতে কিভাবে ডেটা কালেকশন করা লাগে সেটাও আমরা রেখেছি। কাজে আমরা চেষ্টা করেছি যে বেসিকের মানে আপনাদের শুরুটা যাতে ভালো হয় সেভাবে কোর্সটা ডিজাইন করার জন্য। এই জন্য যারা অ্যাডভান্স মানে কিছুটা পারেন তাদের জন্য এই কোর্সটা আমাদের উপযোগী না, এটা হলো বাস্তব সত্যি কথা। বাট ফিউচার আমাদের প্ল্যান আছে, আমরা অ্যাডভান্স কোর্স নামাবো, বাট শুরুতে আমাদের বেসিকটা থেকে আমরা শুরু করব, যাতে মানে এবং আমরা সেটাই আপনাদেরকে মানে কনফিডেন্টলি বলি যে লোভনীয় কোনো কি বলে ওই মডিউল দেখে আপনারা মানে মনে করবেন, আমাদের মডিউল দেখে অনেকে মনে করবেন যে একেবারে বেসিক আপনারা কি শিখবো, বাট ওই জিনিসটা ওই যে বললাম যে একটা যেটা বলে মেন্টর গাইডলাইনে শুরু থেকে শেষ পর্যন্ত শেখার প্রয়োজনীয়তা থেকে আমরা মডিউলটা এভাবে ডিজাইন করছি। এই হলো বিষয়। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন এখন। চ্যাটে কোশ্চেন করতে পারেন অথবা আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন যে আসলে কি শিখবেন বা কতটুকু শিখবেন। জি মারুফ কবি, রিফাত ভাই। জি ভাইয়া, কোর্সের ডিউরেশন কত দিন হবে আর কতগুলো ক্লাস আমরা করতে পারবো, আর জি কোর্সের প্রাইসটা আমি একটু জানতে চাচ্ছিলাম। জি জি আচ্ছা, তো আমাদের কোর্সের ডিউরেশন হবে হচ্ছে 4 মাস, প্রায় 36-37টা মেবি ক্লাস থাকে, এবং যদি লাগে আমরা ডিপেন্ড করে হচ্ছে আহ, আর ক্লোজ মানে ক্লাস আমরা বাড়াবো। আমরা এমনি বলে রাখছি প্রায় 36টা ক্লাস, বাট সেটা যদি আমাদের মনে হয় যে প্রয়োজন পরে আমরা বাড়াবো। মানে আমরা ক্লাস নিয়ে উই আর ভেরি ফ্লেক্সিবল ফর দ্য স্টুডেন্টস, আমাদের লার্নারদের জন্য। এবং আপনারা আমাদের এই কোর্সটা যেহেতু নতুন, কাজে এখানে আপনারা রিভিউ পাবেন না, বাট অন্যান্য কোর্সের রিভিউ যারা কোর্স আমাদের এখানে করেছে আপনারা সেই রিভিউ মানে কি বলে দেখলে বুঝতে পারবেন যে আমরা স্টুডেন্টদের মানে শেখানোর জন্য বা আমাদের যে আগ্রহের জায়গাটা সেটা থাকে। এবং আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি তো আপনাদের রেগুলার ক্লাসের বাদেও সে আপনাদেরকে টেকনিক্যাল কি বলে সরি ওই সাপোর্ট ক্লাস নেবে উইকলি, যদি মনে হয় যে একটা গ্রুপের দেখা গেল 7-8 জন বা উইকলি একটা সাপোর্ট ক্লাসের প্রয়োজন আছে, সেই সাপোর্ট ক্লাসও নেবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এটা হলো একটা বিষয়। এবং 35টা ক্লাস 4 মাস হলো ডিউরেশন হবে, ঠিক আছে। যেহেতু ওই যে বললাম যে আমরা অ্যাসাইনমেন্ট থাকবে ক্লাসের মাঝখানে, যাতে আপনারা প্র্যাকটিস করার সুযোগ পান, আমরা টানা ক্লাস নিলে তো প্র্যাকটিসের সুযোগ থাকবে না, এটা একটা বিষয়। আর প্রাইস আমি টোটাল শেষে বলতেছি, সবার একবারে সবার কোশ্চেন অন্যান্য কোশ্চেন গুলো উত্তর দিয়ে নি। আচ্ছা, এরপরে আমি আনসার নিচ্ছি হচ্ছে এই যে এনজি বিশাল যে আছেন উনি বলেন। ভাই আমি আপনার মানে কথা প্রাসঙ্গিক শুনলাম আপনার পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড, তো আমারও সেম পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড, আমি রিসার্চে কাজ করতেছি মেইনলি। তো আমার হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, মেইনলি আমি এটা নিয়ে কাজ করি আইসিডিডিএতে। তো পাবলিক হেলথের জন্য জিএস, অফকোর্স বাংলাদেশের পার্সপেক্টিভে পাবলিক হেলথে জিএস এর এক্সপোজারটা অনেক কম। তো আপনি বুঝতে পারতেছেন যে পাবলিক হেলথে কিরকম কিরকম মানে আর মানে আমাদের এই আজকে যে সেশনটা এটার গুরুত্বটা কেমন, কোন কোন জিনিসটা শিখলে আমাদের জন্য ভালো হবে। তো মেইনলি কোশ্চেন হচ্ছে আপনার কাছে আমার একটা, যে
এই যে পাবলিক হেলথের জন্য কোন কোন জিনিসগুলো আমাদের শেখা প্রয়োজন, আর এই জিনিসগুলো আসলে এখানে ফিজিবল হবে কিনা, কারণ অধিকাংশই কিন্তু এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্টাল উপর ভিত্তি হুম করে শেখানো হয়। তো পাবলিক হেলথ এই ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্স পাবে, বা এই ক্ষেত্রে কতটুকু এক্সপোজার নিয়ে পাবলিক হেলথে অ্যাপ্লাই করতে পারবে, এটা আপনিও ভালো বুঝতেছেন, আমিও ভালো বুঝতেছি। তো আমি আশা করতেছি জি জি আপনার জি কাছে আমি একদম অনেস্ট যে ফিডব্যাক করতে পারবো। থ্যাংক ইউ। না, অবশ্যই অবশ্যই ডেফিনেটলি। আচ্ছা, এই বিষয়ে আমি প্রথমে মানে আমাদের ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করি যে আসলে আমাদের যারা পাবলিক হেলথের আছে বা হেলথ কাজ করবে তারা কি আসলে এই জায়গায় এই যতটুকু এই মডিউলটা দিয়ে তারা সাপোর্টটা পাবে কিনা, যে এটা হ্যাঁ, দিয়ে তারা এই কাজ করতে পারবে কিনা কাজ। আচ্ছা, আমি এটাতে আসি। ভাইয়ের প্রশ্নটা খুবই ভালো। ভাই ঠিকই বলছে যে মানে পাবলিক হেলথ রিলেটেড অনেক জায়গাতে ইনপুট কম। অ্যাকচুয়ালি প্রথমেই আমাদের যিনি আছেন নোমান যেটা বলছেন যে হচ্ছে এই মডিউলটা অ্যাকচুয়ালি যারা একদম বেসিক কিছুই জানে না তাদের জন্য এটা ডেভেলপ করা হয়েছে, যে আমরা চাই যে তারা এই ব্যাপারটা শিখুক। এইখানে অ্যাকচুয়ালি এখনো এটাতে মানে বলার সুযোগ নাই যে হচ্ছে যে এটা পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ডের মানুষ এই জিনিসগুলো শিখতেছে বা এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষ শিখতেছে। এখানে আমাদের যে মানে যেভাবে মডিউলটা ডিজাইন করা হয়েছে তাতে এটা একটা জেনারেল যে কারো কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেও সে যতটুকু শিখতে পারবে, এবং বাকি যে ইনপুটটা যেটা পাবলিক হেলথে আপনি ব্যবহার করবেন নাকি এটা ক্লাইমেটোলজিতে ব্যবহার করবেন নাকি এনভায়রনমেন্টাল সায়েন্সে ব্যবহার করবেন, এটা এটা শেখার পরে আমরা হচ্ছে তখন ডিসাইড করতে পারবো। কিন্তু এখানে যে বেসিক যে ব্যাপারগুলো শেখানো হচ্ছে সেগুলো আপনার জেনারেলাইজ সব জায়গাতে এবং সব সেক্টরে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি যে উত্তরটা পেয়েছেন। আপনি ইশরাক বিন খলিল ভাই বলেন ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, আচ্ছা, আসসালামু ইশরাক আলাইকুম। ভাই শেষ করেন, তারপর আমি আচ্ছা, বলছি। ইশরাক ভাইয়ের কোশ্চেনের পরে আমি বিশাল ভাইয়ের কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আমি আছে। জানতে চাচ্ছিলাম আপনাদের তো হচ্ছে যদিও এটা জিআইএস এর, তাও আপনারা হচ্ছে রিসার্চ নিয়ে প্লাস হচ্ছে কোবো টুল বক্স নিয়েও শেখাবেন। সো সেই ক্ষেত্রে আমি কোবো টুল বক্সের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে কতটুকু শেখানো হবে। মানে কোবো টুল বক্স তো মেইনলি আচ্ছা আসলে ফর্ম প্রিপেয়ার করে ডাটা কালেক্ট করা হয়। সো সেই ক্ষেত্রে ফর্ম প্রিপারেশনের বিষয়গুলো শেখানো হবে কিনা, কিংবা এটা সম্পর্কে জি যদি জি একটু বলতেন। জি জি জি, আমাদের রিসার্চের পার্টে যেহেতু আছে আমরা হচ্ছে আহ, দুইটা জিনিস শিখাবো। একটা হলো কোবো টুল বক্স একটা টুলস, যেমন জিএস একটা টুলস। তো ওইখানে কোশ্চেন প্রিপারেশন তো মানে শেখাবো, যেটা আমি মনে করি যে ইজি জিনিস, যে টুলস এর মধ্যে আপনার প্রশ্ন আছে, আপনি কি টাইপের প্রশ্ন দিবেন সেটা একটা ক্লাস নিলে হয়ে যাবে। সেটা আমরা আপনাদেরকে কমপ্লিটলি প্রিপারেশন এবং মোবাইল যেটা আছে আর কি, মোবাইল কোবো কালেক্ট নামে আছে, ওটা দিয়ে ডেটা কালেকশন সেটাও দেখাবো। আর আমরা এছাড়াও শিখাবো রিসার্চের যে ক্লাসে যে কিভাবে কোশ্চেন আপনি কি বললে একটা প্রিপেয়ার করতে পারেন, এবং সেটা শেখাবো হচ্ছে জেনারেলাইজড কাইন্ড অফ যে এনভায়রনমেন্টাল হোক বা ডেটা কালেকশনটা আপনি কিভাবে করেন আর কি, যে ফিল্ড লেভেলের ডেটা কালেকশন। এটা মানে আমি যেহেতু এটা এটা দেওয়ার কারণ হচ্ছে আমি দেখছি যে অনেক এনজিওর যে ভাই আছেন উনি এই জিনিসটা ভালো বলতে পারবেন, যে মনিটরিং ইভ্যালুয়েশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি লার্নিং মিল নামে একটা পজিশন আছে, ওইটাতে অনেক সময় এই জিএসটা আমি দেখছি যে চায়। তো সেই ক্ষেত্রে আমার তখন থেকে কোর্সটা ডিজাইনের ক্ষেত্রে আমারও যেহেতু ইনপুট ছিল, আমি ওই জন্য ওই জিনিসগুলো রাখছি, যে ফিল্ড ডেটা কালেকশন কিভাবে করতে হয়, কোশ্চেনের কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো থাকবে আর এক্স্যাক্টলি। কি। যেহেতু অনেকে জিএস এর জন্য রিসার্চের জন্য জিএস শিখতে চায়। জি জি জি। ঠিক আছে। আর আর আরেকটা বিষয় ছিল যে আপনাদের হচ্ছে সাপোর্ট, যে টিমটার কথা বলছেন, কিংবা হচ্ছে ধরেন কোর্সগুলা করলাম, তো আমি তো কোর্সের সময় হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা করব কিংবা হচ্ছে প্র্যাকটিস করব। হুম কোর্সের পরে যখন আমি অ্যাকচুয়ালি কাজ করতে যাব, লাইক ধরেন আপনি কোনো একটা জব করছি কিংবা কোনো একটা মানে কিছুতে আমি জিআইএস কিংবা এই আপনাদের কোর্স থেকে যা যা শিখলাম সেখানে করতে গিয়ে কিছু প্রবলেম করলাম, সেই ক্ষেত্রে আপনাদের এন্ড থেকে সাপোর্ট পাওয়া যাবে কিনা আফটার কোর্স, এরকম কিছু। জি, অবশ্যই আমরা অলওয়েজ ফ্লেক্সিবল। আসলে ওই যে বললাম যে আমাদের মেন যে কনসার্ন, যে ধরেন আহ, আমরা ওই যে প্রথম কোর্স শেষের পরে 5 মাস হয়তো আমরা একটা বেশ ডেডিকেটেড সাপোর্ট দিব। আর এরপরেও তো ধরেন মানে যেটা বলে আমরা অ্যালামনাই এর সাথে তো সম্পর্ক থাকে, আপনার ভার্সিটিতে তো রাইট। আপনি যে কোনো সময় যান, কাজে আমাদের সাথে জি আপনাদের জি মানে সম্পর্ক থাকবে, যে সাপোর্ট, হুম, এটা নিয়ে আপনি টেনশন করবেন। এটা আমি জি মনে করি শুধু আমরা না, অন্য অনেক অর্গানাইজেশন দেয় আর কি। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকে যে বললাম যে আমাদের যেহেতু এটা নতুন কোর্স, কাজে আমরা প্রিভিয়াস স্টুডেন্টদের রিভিউ আপনাদের দিতে পারছি না, বাট আপনারা আমাদের যাদের নিয়ে মানে ডিরেক্টলি কথা বলতে চাইলে আমাদের অফিস বনানীতে আছে। আশা করি আমাদের সাথে ডিরেক্টলি কথা বললে অ্যাটলিস্ট আপনাদের এই মানে ক্রেডিবিলিটি যে আমাদের আছে বা এই ট্রাস্ট আপনাদের তৈরি হবে যে না, উই আর ফর দ্য স্টুডেন্টস। ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের সবচেয়ে গর্বের বিষয় হলো আমাদের অফিসে আসলে আপনাদের ভালো লাগবে
আমাদের যতজন স্টাফ আছে সবাই আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, মোস্ট অফ দ্যাম, মানে হয়তো 80% আমাদের স্টুডেন্ট আর কি, 20% হচ্ছে, 20% আমি বলবো না, হয়তো 1-2 জন আছে 20 জনের মধ্যে যারা হচ্ছে বাইরের, যারা আমাদের কোর্স করে নাই। বাট এছাড়া ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট, তারা আমাদের এখানে এক্সিকিউটিভ বলেন, ইনস্ট্রাক্টর বলেন, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ইন্টার্ন, অনেকগুলো পজিশনে আমাদের কাজ করতেছে। কাজে আমরা ওটুকু আমাদের সুযোগ আছে, এবং আমাদের একটা হাই ওকে পারফরমেন্স টিমের সদস্য তারা, এখান থেকে তারা ওকে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর আর কার কোয়েশ্চেন দেখি। ইশরাক ভাই তো করলেন, আচ্ছা আচ্ছা রাকিবুল ভাই, জি করেন ভাই কোয়েশ্চেন। সরি ভাই, খলিল ভাই ওই সময় ইন্টারফেয়ার করে ফেললো আর আমারও নেটওয়ার্ক চলে গেল। আমি এইটুকু বুঝতে পেরেছি যে উম, যিনি আমাদের ট্রেনার হবেন তিনি বুঝিয়েছেন যে আমি যে কোশ্চেনটা করেছি সেটা এখানে সলভ করা যাবে জিআইএস দিয়ে। তো সেই ক্ষেত্রে আরেকটু আমি জানতে চাই যে এই কোর্সে কি সেটা শেখানো হবে, নাকি আমি জেনারেলাইজ করে আমার পরে আবার ওইটা শিখতে হবে? ওয়াটার নেটওয়ার্ক ডিজাইনের যে কতটা অ্যালটিটিউড আচ্ছা শোনো, যে দিয়ে আমি যখন মডেলটা ডিজাইন করব। ভাই যে জিনিসগুলা করতে চাচ্ছেন সেইগুলা কি আমাদের এই কোর্সে শেখানো হবে? একটু যদি দেখতে হয়, যে রাকিবুল হাসান রাকিব ভাই মেসেজে লিখছে আর কি। হ্যাঁ, ওই রাকিব ভাই, আমি বলি, আমাদের প্রথমেই বলা হয়েছে যে আমাদের যে কোর্সটা আপাতত যেটা ডিজাইন করা হয়েছে এটা একেবারে বেসিক থেকে আর কি, কিন্তু আপনি যেটা ডিরেক্টলি বলছেন এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এখন আসলে যেহেতু আমাদের টার্গেট যে সবাই জিআইএসটা ভালো করে শিখুক, এখন আমরা প্রথমে আমাদের টার্গেট থাকবে যে এই যে বেসিক যে ব্যাপারগুলা, এই বেসিক ব্যাপারগুলো শেখার পরে যারা ইন্টারেস্টেড থাকবে তখন আমরা ওটা নিয়ে চিন্তা করব যে অ্যাডভান্স লেভেলের যে ব্যাপারগুলো সেগুলোতে আমরা কতটুকু ইয়াতে যাবো, কারণ অনেক অ্যাডভান্স আছে ভাই, মানে এই জিআইএস এর অ্যাডভান্স এর শেষ নাই, এত অ্যানালাইসিস, এত রকমের কাজ, এটা কিন্তু নাই। কিন্তু আপাতত আমাদের যে মডিউল এখন আছে সেটাতে আপনি যেটা চাচ্ছেন এটা এখানে নাই, কারণ এটা মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস টাইপের, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আর শুধু আপনি যেটা চাচ্ছেন এটা দিয়ে একটা ইয়া করা যায়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ওই বিশাল ভাইয়ের মনে হয় একটা প্রশ্ন ছিল, উনি তখন। ও হ্যাঁ বিশাল ভাই, হ্যাঁ হ্যাঁ সরি। না ভাই সমস্যা নেই। ভাই আমার ভাই আপনি ফারিয়া আপুর প্রোফাইল থেকে কথা বলতে চাচ্ছেন, আমি আপনার আসল নামটা জানি না। আমার কোশ্চেন হচ্ছে এইটাকে, আর আপনি যদি কষ্ট করে আপনার নামটা বলতে, আর হচ্ছে পাবলিক হেলথ নিয়ে যেহেতু পড়তেছেন, কোথা থেকে পড়তেছেন এটা। ও আচ্ছা সরি, আসলে আমি মানে আমি জয়েন করতেছি কারণ আমার ল্যাপটপে আমি একটু অন্য কাজ করতেছিলাম, তো এটা আমার ওয়াইফের ল্যাপটপ, তো ওই জন্য ওর অ্যাকাউন্ট থেকে জয়েন করছি। তো আমার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান, আর আমার পরিচয় হচ্ছে আমি ডেটা সলিউশনের হেড অফ লার্নিং ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন নামে আছি, মানে যেটা সহজ ভাষায় ট্রেনিং হেডই বলা যায় আর কি। আর এই প্রতিষ্ঠানটা মূলত ফাউন্ডার যে সেটা হলো আমার ফ্রেন্ড আর কি। ডেটা সলিউশন নিয়ে আপনাদের তো আসলে জানানো হলো না কোর্সের সে কথা বলতে বলতে। তো ডেটা সলিউশন 360 2022 থেকেই 22-এর শুরু থেকে কাজ শুরু করে, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে নাজমুস সাকিব, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে ইউনিভার্সিটিতে করেছি আর কি। তারপরে হচ্ছে 23 সালে হচ্ছে আমরা কি বলে রেজিস্টার্ড কোম্পানি হই আর কি, বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। পরের পর 23 থেকে আমাদের শুরু হয়। আর এরপরে তখন ওই মেইনলি একাই ও এতদিন পর্যন্ত চালে আসছে। আমি আর আমার পরিচয় হলো যে আমি এর আগে আমি আমার ক্যারিয়ার শুরু করছি হচ্ছে পাবলিক হেলথ রিসার্চার হিসেবে, যদিও আমি আসলে বায়োটেকনোলজি গ্রাজুয়েট। আমি হচ্ছে ওই এই যে আমাদের যে ইনস্ট্রাক্টর, ও আমাদের ব্যাচমেটই, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করছি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমার রিসার্চের ক্যারিয়ার শুরু হলো কোভিড এর টাইমে 20 সালে। তো ওই টাইমে আসলে দেখতেই পারলাম যে আসলে কি বলে বাংলাদেশে যেটা গুরুত্ব সেটা হলো আমাদের প্রিভেনশন নিয়ে অনেক কাজ করা দরকার, আমরা গরিব দেশ। তো ওই পার্সপেক্টিভ থেকে আমার আসলে পাবলিক হেলথে আসা ভালো লেগেছে, এবং বেশ ভালো কিছু গবেষকের সাথে আমি, যারা পাবলিক হেলথ এক্সপার্ট, ওদের সাথে কাজ করি, সেখান থেকে আমার ভালো লাগে তৈরি হয়। তখন রিসার্চের কাজ করতে করতে আমি কি বলে জার্নি শুরু করি আর কি। এরপরে আমি 23 সালে আর কি, 23 সালে একটা এনজিও তে সুযোগ পাই কাজ করার। নাম একটা ডেজিগনেশন ছিল ইন্টারন্যাশনাল ইয়াং প্রফেশনাল, সেখান থেকে আমি নেপালে গেছিলাম আর কি। এটা বাংলাদেশের অগ্রগতি সংস্থা নামে একটা অর্গানাইজেশন, আর নেপালের আওয়াজ নামে একটা অর্গানাইজেশনের মধ্যে একটা কোলাবোরেশনে কাজ। আমরা বাংলাদেশিরা নেপালে গেছি আর নেপালিরা বাংলাদেশে আসছে। ওখানে আমি SRHR নিয়ে কাজ করছি, রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশন নিয়ে। ওখানে আমি নেপালে ছিলাম অনেকদিন। এরপরে আমি গত বছর কাজ করছি হচ্ছে
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের একটা প্রজেক্টে ওভারসিজ কনসালটেন্ট হিসেবে বাংলাদেশেই কাজ হয়েছে আর কি। ওটা একটা প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ ছিল আর কি। তো এইসব করে করে পরে চিন্তা করলাম যে আসলে আমার বন্ধু অনেকদিন ধরে বলতেছিল যে এখানে আসো এখানে আসো, আমারও একটা ট্রেনিং ট্রেনিং বা এইসব নিয়ে কাজ করতে ভালো লাগে, মানুষজনকে ট্রেনিং করাবো বা একসাথে কাজ টাজ করবো, অনেক মানে মজা আছে আর কি এগুলোর মধ্যে। তো সেখান থেকে আমার এখানে আসা, এবং জিআইএস কোর্সটা তখন আমারই অনেকদিন ধরে প্ল্যান ছিল, আরো বেশ কিছু কোর্স নিয়ে প্ল্যান আছে। তো তখন আমি সরলার সাথে কন্ট্যাক্ট করে আমরা চিন্তা করি যে আসলে ওর সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে আসলে সমস্যা হলো অনেক কোর্স আছে, এবং আমিও যেহেতু জানি ওই যেটা বললো সমস্যা যে 10 দিন 15 দিন বা 10-15টা ক্লাস বা 1-1.5 মাসের মধ্যে কোর্স শেষ করে ফেলে, বা অনেক জায়গায় 4-5 দিন শেষ করে ফেলে, এবং অ্যাডভান্স লেভেলের জিনিস দেখে মনে হয় যে আমি পেরে যাব, যে কেউ পারবে। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যায় যে সেই কোর্স গুলো সাস্টেনেবল হয় না। কিন্তু আমরা যেহেতু একটা অর্গানাইজেশন, ট্রেনিং অর্গানাইজেশন, আমাদের চিন্তা থাকে একটা কোর্স নামলে সেটা সাস্টেনেবল হতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট কিন্তু টার্গেট আমরা বেসিক থেকে শুরু করছি, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শিখতে পারেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো আমি মাস্টার্স করতেছি এখন, এমপিএইচ করতেছি হচ্ছে ওই বিইউপি তে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এইগুলো আমার আমার এবং ডেটা সলিউশনের পরিচয়। আচ্ছা ভাই, আমার মানে শুনে ভালো লাগলো আর কি। আমার আমার মানে এখানে অনেকজন আবার নেপোটিজম ভাবে না নেওয়ার বলতেছে। আমার ওয়াইফে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়ালেখা করতেছে, হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আর আমার আচ্ছা মাস্টার্স এনভায়রনমেন্টাল স্যানিটেশনে, প্রোটোকল বিজ্ঞান প্রযুক্তি থেকে আমার নিউট্রিশন ফুড সায়েন্স শেষ। তো আমার আচ্ছা জব আচ্ছা, গ্রেট। আইসিডিডিবিতে হচ্ছে ম্যাটারনাল চাইল্ড হেলথ ডিভিশনে। তো আচ্ছা আমার আরজিএস এ নিয়ে আমি এটা একটা রিসার্চ আইডিয়া বলবো। তো আপনি যদি কাজ করতে পারেন, বা রিসার্চ আইডিয়া তো অনেকজনের কাছ থেকে শুনে নিয়ে নেয়, তো এটা আমি শেয়ার করতেছি এই কারণে যে যদি আমি এখানে দেখি যে আমার লার্নিং স্কোপটা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার রিসার্চটা শুরু করতে যাচ্ছিলাম আর কি। মানে একদম সিম্পল, যদি সিম্পল ভাবে বলি, বাংলাদেশের যশোরে আমি যদি দেখি যে যশোরে আসলে এয়ার কোয়ালিটি থেকে শুরু করে খুবই বাজে অবস্থা, আর অধিকাংশই ফিমেলরা হচ্ছে মানে শ্বাসকষ্ট ভুগতেছে, যেটা আমি দেখি। তো রেসপেক্ট টু আদার মানে ডিস্ট্রিক্ট বাংলাদেশে। তো এইখানে আমি যেটা শুনছি যে আমার ওয়াইফের কাছে, যশোর প্রচুর ঠান্ডা প্রচুর গরম। আপনারা তো থেকে আসছেন যশোরে, এখন যাই না জি কোন জি। জায়গায় আপনার, আপনি কি হ্যাঁ, যশোর কিরকম? হোম ডিস্ট্রিক্ট নাকি অন্য কোথাও? না না, আমার ঢাকাতেই। ঢাকাতে আছে, আমার বাসা সাভার ঢাকায়। তো আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আমার মানে একটা স্কোপ যেটা আছে, যশোরের থেকে আসলে অন্যান্য রিজনের কি এমন এয়ার কোয়ালিটি বা টেম্পারেচার, রেইনফল, বৃষ্টি তো হয় না বললেই চলে, এই যে জিনিসগুলো আসলে বাংলাদেশের যশোর প্রান্তে যেসব বাচ্চারা অথবা যেসব অ্যাডোলেসেন্টরা হচ্ছে এই শ্বাসকষ্টজনিত ভুগতেছে, ডেটাটার সাথে অন্যান্য রিজনের ডেটাটার সাথে আমি একটা অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম যে ওদের এয়ার কোয়ালিটিটার কারণে হয়তো ওদেরকে এরকম ইফেক্ট ওরা ভুগতেছে রেসপেক্ট টু আদার রিজন বাংলাদেশে। তো আমার আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে এরকম যে যে আপনি পাবলিক হেলথ থেকে মানে সরি আরজিএস, বারবার ভেবে আমি আরজিএস নিয়ে কাজ করি হালকা পাতলা। তো এটা নিয়ে কোনো মানে আর জিএস নিয়ে কোনো কাজ করছেন কিনা, আমার এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে বাড়ি ভাইয়ের কাছে, যে এই যে আমি কথাগুলো বললাম যে টেম্পারেচার, রেনফল, এয়ার কোয়ালিটি, এগুলো নিয়ে কি আদৌ কি রেনফল, টেম্পারেচার এটা অ্যাভেলেবল অবশ্য বাংলাদেশের ডেমোগ্রাফি হেলথ সার্ভের ভিতরে আছে, এই ডাটা নিয়ে আর হচ্ছে পেশেন্টের ডাটা নিয়ে কি আমার কোনো অ্যানালাইসিস করা সম্ভব কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে? আচ্ছা, ওইটা আমি আগে একটু বলি, তারপরে নোমান একটু পরে বলবো। আমি যদিও মানে পাবলিক হেলথে আমার ইয়া না, কিন্তু আমরা একটা কাজ করছিলাম, আমার স্যারের একটা প্রজেক্ট ছিল। আমি যেহেতু একই ইউনিভার্সিটির, তো আমি তো এনভায়রনমেন্টাল সায়েন্সের গ্রাজুয়েট, তো ওখানে আমার স্যারের সাথে আমরা ঠিক এই কাছাকাছি একটা কাজ করে রাখছি আপনি যেটা বলছেন। এটা হচ্ছে হসপিটালের উপরে, এটা আমাদের একটা প্রজেক্ট ছিল ওই বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের, অলমোস্ট কাছাকাছি। শুধু পাবলিক হেলথের ব্যাপারগুলো এতটা আপনি যেভাবে চিন্তা করছেন এইভাবে ইয়া না। আর যে ডেটার কথা বললেন, এই ডেটাগুলো তো অ্যাভেলেবেল, এটা আপনিও জানেন। হ্যাঁ, তো এটা আমরা কাছাকাছি কাজ করি, মানে আমার স্যার আবার এয়ার কোয়ালিটি বা ক্লাইমেটোলজি নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে সম্ভব, আমি পজিটিভ হিসেবে ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব, এটা সম্ভব। ওকে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম যে আমার আসলে এখনো মানে জিএস এর ওই খুবই বেসিক সম্বন্ধে জানি, আমি খুব এখনো ওই পাবলিক হেলথে জিএস নিয়ে এখনো ওইভাবে কাজ করা হয় নাই। বাট দেখা যাক, আরো শিখি, যেহেতু মানে জিএস তো অনেক ফাস্ট একটা টপিক এবং অ্যাডভান্স লাগবে। তো আমি তো মাত্রই মানে একাডেমিক কাইন্ড অফ আমার পাবলিক হেলথ শুরু হলো এখান দিয়ে, এর আগে তো একাডেমিক আমার পাবলিক হেলথ ছিল না, রিসার্চের আমার ক্যারিয়ার আছে পাবলিক হেলথে। বাট এখন আমি এই নিয়ে কাজ করি, বাট লেটস সি, দেখা যাক। আপনি যদি এমনি আপনার কাছে কোশ্চেন কি, আপনি কি এর আগে কাজ করছেন জিএস বা আরজিএস এর, নাকি একেবারে বিগিনার?
জিআইএস আর আর্কজিআইএস আসলে বিভিন্ন রকম ম্যাপ তৈরি করা থেকে শুরু করে ওগুলো ম্যাপ তৈরি করা। আর হচ্ছে যদি বলি যে এই রেস্টিং ডাটা থেকে বিভিন্ন জায়গা থেকে আমার একটা বড় ভাইয়ের তারা নর্থ সাউথ একটা পেপার পাবলিশ করছিল। তো মেনলি এই পেপারটা আমি দেখতেছি বাংলাদেশের ওমেনদের কতটুকু ডিসিশন মেকিং ওরা নিতে পারে, প্রায়োরিটি নিতে পারে ফ্যামিলি থেকে। তার মানে আপনি জিএস আর জিএস কাজ করছেন নাকি? কিন্তু এই যে আমি যেটা বলতেছি যে খুব অ্যাডভান্স লেভেলের, ডিপ লেভেলের ওরকম না, বেসিক। আমি অফকোর্স বেসিকটা দিয়েছি। একটা ম্যাপ বানানো আর জিএস মানে বিভিন্ন আলটিটিউড ল্যাটিটিউড দেওয়া, তারপর হচ্ছে লিজেন্ড অ্যাড করা, মানে সিম্বলাইজ করা, এই জিনিসগুলোকে আমি বেসিক হিসাবে ধরে নিতেছি। কিন্তু যে কাজগুলো বাড়ি ভাই বলতেছেন সবাই সাথে একসাথে, ওগুলাকে মানে ওগুলার জন্য আমি কথা বলতেছিলাম, ওইগুলো আসলে লাগবে পাবলিক হেলথের জন্য, সেজন্য আমি বলতেছিলাম। রাইট হ্যাঁ লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি তা তো একজন অবশ্যই মনে হয় একজন হচ্ছে হ্যান্ড হ্যাঁ রেজ সুরাত করছে। হাসান, জি বলেন। আচ্ছা ভাইয়া, হচ্ছে বিশাল স্যার যেটা বলতেছিলেন যে হচ্ছে যে যশোরের যে এয়ার পলিউশনের যে বিষয়টা, যেহেতু হচ্ছে এখন রিসেন্টলি হচ্ছে যশোর থাকা হয়, তো আমাদের এখানে এখন নতুন যে সাবজেক্ট ওপেন হয়েছে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, খুব একটা বেশি মানে ব্যাচ ওদের বের হয়নি। তো ওরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো ওদের সাথে কথা বলে আমি যতটুকু দেখছি যশোর এরিয়াতে যে শতবর্ষী গাছগুলো ছিল, মানে বেশি ওল্ড এজ যে গাছগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে কেটে ফেলা হয়েছে। আর হচ্ছে রাস্তার যে হচ্ছে সংস্কারের যে কাজগুলা, সেগুলোর জন্য দেখা যায় যে বছরের পর বছর হচ্ছে ওই ইট, বালু, সিমেন্ট বা আদার্স যে কনস্ট্রাকশনের জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো এনে হচ্ছে ফেলে রাখা হয়। আর প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হয়, যেন দেখা যায় যে যশোরে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়। এমনকি হচ্ছে মানে বৃষ্টির সময়ও দেখা যায় যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় না। তো যশোরে হচ্ছে এই জন্য দেখা যায় যে কিছু কিছু এরিয়া আছে, ওরা যখন হচ্ছে ওদের ক্লাস্টারিং পদ্ধতিতে বা ওদের টিচাররা যখন ওদেরকে সুপারভাইজ করে হচ্ছে এরিয়াগুলো ভাগ করে দেয়, তখন ওরা গিয়ে হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে আসে যে কোন কোন এরিয়াতে হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে। আর হচ্ছে যেটা মানে আপনারা বলতেছিলেন পাবলিক হেলথের বিষয় নিয়ে, আমার যিনি সুপারভাইজার উনি হচ্ছে পাবলিক হেলথ নিয়েই কাজ করতেছেন। তো আমাদের থিসিসের টপিক দেওয়া হয়েছিল র্যাশ ক্লাসিফিকেশনের উপরে, যেটার উপর অলরেডি হচ্ছে আমাদের একটা প্রজেক্ট আমরা সাবমিট করছিলাম। তো এখন হচ্ছে রিসেন্টলি একটা জিনিস দেখলাম বাংলাদেশে যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওইদিকে স্ক্যাবিস বেশ মানে ভয়াবহ রকমের ছড়ায় গেছে বা পুরো বাংলাদেশে। তো আমরা কি হচ্ছে এখানে জিআইএস সিস্টেমটা ইউজ করে আমাদের এই থিসিস প্রজেক্টে হচ্ছে জিনিসটা হচ্ছে শো করতে পারবো যে হচ্ছে কোন র্যাশটা হচ্ছে কোন এরিয়াতে বা কোন সাবকন্টিনেন্টে হচ্ছে বেশি পরিমাণে ক্লাস্টার, জাস্ট লাইক যে হচ্ছে যেমন কোভিডটা হচ্ছে চীনে বেশ ক্লাস্টারিং একটা অবস্থায় ছিল, ওইখান থেকে যেহেতু উৎপত্তি ছিল। এটা আমরা আপু করতে পারবো। আর এই যে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের দুইজন স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের এখানে দেখতে পাচ্ছি আমি, এখানে আমাদের মিটিং এ জয়েন করছে। ক্লাইমেট এন্ড সিডিএম ডিপার্টমেন্টের দুইজন স্টুডেন্ট আছে এখানে। আমি আসলে জানি না ভাইয়া, আমি হচ্ছে আপনাদের অনেক জুনিয়র, আমার হচ্ছে এখন 20-21 সেশন, আমি হচ্ছে অনেক জুনিয়র আপনাদের থেকে। হ্যাঁ সেটা বুঝছি। তো আমি তোমাকে চিনি। এখানে এই যে নাইম আছে, ও হচ্ছে সিডিএম ডিপার্টমেন্টের, আর যে সাইফুন আর দিশা ও হচ্ছে সিডিএম ডিপার্টমেন্টের, ওরা দুজন ফার্স্ট ব্যাচের। হ্যাঁ মানে হচ্ছে আমি যতটুকু দেখছি ওদের যে হচ্ছে ওরা হচ্ছে এইসব নিয়ে খুব ভালো হচ্ছে কাজ করে, ওদের হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করা হয়। যশোরের উপর চাইলে হচ্ছে ধরনের সার্ভে বা জিআই সিস্টেম দিয়ে আমার মনে হয় ভালো কাজ করা যাবে, যেহেতু এখানে রিসেন্টলি যেটা দেখলাম যে হচ্ছে ঢাকাতে তারপর যশোরে এই জায়গাগুলোতে হচ্ছে মানে ভারী ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বাতাসে। যেমন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হচ্ছে ফোনে নোটিফিকেশন আসে যে যশোরের বায়ু আজকে এত পরিমাণ দূষিত আছে, বা হচ্ছে যশোরের বাতাস হচ্ছে অনেক বেশি বিষাক্ত হয়ে গেছে এখানে বেশ ভারী ধাতুর উপস্থিতি বা বিষাক্ত ধাতুর উপস্থিতির কারণে। না এটা ঠিক আছে, এটা ইয়াটা ঠিক আছে। আর আর এই যশোরের একটু ক্লাইমেটটা একটু অন্যরকম, তো মানে এই যে বিশাল ভাই যেটা বলছেন যে অ্যাকচুয়ালি এটা পাবলিক হেলথের জন্য স্টাডি করতে গেলে যশোর চুয়াডাঙ্গা হচ্ছে একটা বেস্ট রিজিয়ন এই কাজ করতে গেলে এখন। তো আমার সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, সিডিএম ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, কিন্তু এই রিলেটেড কাজগুলোই করেন। ঠিক আছে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের আমাদের কোর্স সম্বন্ধে, প্রতিষ্ঠান সম্বন্ধে বা ইনস্ট্রাক্টরের কাছে, আমার কাছে? কোর্সটা শুরু হবে কবে থেকে? কোর্স সম্ভবত জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে।
আমরা এখন আমাদের কি বলে রেজিস্ট্রেশন, আমরা একটা তো টাইম দিতে হয়, সামনে আবার ঈদ, জুলাই 1 তারিখ থেকে শুরু হয়ে পরবর্তী আপনার নিয়ারলি 4 মাস যদি আপনারা এনরোল হন, মানে কোর্স করবেন, এরপরে হচ্ছে আরো তো সাপোর্ট টাপোর্ট মিলায় টিলায় দেখা গেলো প্রায় একটা লম্বা জার্নি, মানে কেউ যদি জয়েন করেন 7-8 মাসের একটা লম্বা জার্নি আমাদের সাথে, পরবর্তীতে সেটা তো আলাদা বিষয় আর কি। বেটার ভাই, নোমান ভাই আপনার পুরো কোর্সের ডিটেলসটা বলেন, সবাই শুনে সবাই তাহলে একটা ওভারঅল ধারণা পাবে তাহলে। আসলে কোর্সের মডিউলটা আমি আপনাদেরকে দিয়ে দিই। কোর্সের মডিউলটা যদি আমি মডিউলটা আমি দিই, জাস্ট দিয়ে রাখতেছি, পরে স্মরণ যদি একটু বলে যে আসলে কি থাকবে কোর্সের মডিউলে, কি কি থাকবে, তাও যদি ভাইয়া সে আমার একটু একটা কোশ্চেন ছিল, ক্লাসগুলো কি রেকর্ড করা থাকবে? বুঝি নাকি। ক্লাস কি রেকর্ড করা থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই 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 রেকর্ড করা থাকবে, এবং রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যারা মানে স্টুডেন্ট যারা তাদেরকে দেওয়া হবে, এটা আবার ওপেন থাকবে না, মানে সবার জন্য না, আমার এটা যারা আপনারা। আমার জুলাইতে হচ্ছে সেমিস্টার ফাইনাল শুরু হবে, ঠিক আছে? আচ্ছা জুলাইতেই শেষ হবে, তো ফার্স্ট মান্থ দেখা যাবে যে আমি ক্লাস করতে পারতেছি না যদি আমি জয়েন করি, তো সেক্ষেত্রে আচ্ছা হচ্ছে কি রেকর্ডেড ক্লাসগুলো বা অন্য কোনো না না, অবশ্যই 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 থাকবে, অবশ্যই আপনি নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। বাট আমরা ভাবছিলাম যে ম্যাক্সিমামের হয়তো জুনে শেষ হয়ে যায়, সেই টার্গেট থেকে আমাদের জুলাই লঞ্চ করার প্ল্যান আর কি। তার তবুও দেখা যাচ্ছে জুলাই অনেকের এক্সাম হয়ে যাচ্ছে আসলে, আমার তো ফার্স্ট হাফে হয়ে যায় আর কি। বাট ওই যে বললাম রেকর্ডিং ক্লাস থাকে, এবং কি বলে এবার এমন হতে পারে যে যদি আমরা দেখি যে অনেকের সমস্যা হচ্ছে আমাদের এনরোল করার পর, আপনারা অনেকেই বলতে সমস্যা, তখন ক্লাস এক সপ্তাহে আমরা পিছিয়ে দিতে পারি, অনেকের সমস্যা হচ্ছে সেটা দেখা যায়। হ্যাঁ, জুলাই হচ্ছে সেমিস্টার ফাইনাল দেওয়া হয়েছে আমাদের। আমরা এদিকে 2 মাস হচ্ছে ওই আন্দোলনের জন্য পিছায় যাওয়া হয়েছিল, তো এই জন্য জুলাই মাসে পড়ে গেছে সেমিস্টার কারণ ফাইনাল। নর্মালি তো আমি যতদূর জানি যে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখি, শেয়ার করা যায় কি। এই যে আমাদের কোর্স সন টু জাস্ট এক একটা জাস্ট ক্লাসের নামগুলো দেখে জাস্ট তুমি বলো যে আসলে কি দেখানো হবে বা কি শেখানো হবে, একটু যদি বলতাম। আচ্ছা, এখানে আমাদের যে বেসিক যে ব্যাপারগুলো প্রথম দিকে আমরা চেষ্টা করবো, যেহেতু এই কোর্সটা ডিজাইনই করা হয়েছে যে শুধুমাত্র বেসিক থেকে শুরু করে, কারণ কি অনেক কোর্স আছে যেগুলোতে দেখা যায় যে আমি নোমানকে আগেই বলছি যে কোর্সটা এমনভাবে ডিজাইন করতে চাই যেখানে সবাই খুব ভালোভাবে ব্যাপারগুলোকে শিখতে পারে। কারণ আপনি একটা জিনিস আমি আপনাকে শেখাইলাম, আপনি শিখে কোনো কাজেই লাগাইতে পারলেন না, তাহলে আলটিমেটলি সেই শেখায় কোনো কাজ নাই। কারণ আমি যখন এটা শিখছি, আমি তো ক্লাসে শিখছি, তখন তো অনেক কষ্ট হয়েছে, কারণ কি খুব শর্ট টাইমে, কারণ আমাদের একটা কোর্স ছিল ওই সময়, তখন তো আপনি এত টিউটোরিয়াল এত পাওয়া যায় না, আর এই ধরনের কেউ ডিজাইন করে না। অনেকে ডিজাইন করে, সবাই কমার্শিয়ালি ডিজাইন করে, যে আপনার 5টা ক্লাস দিল, সবগুলো একবার শেখাই দিল, আপনি শিখলেন কিনা সেটা ডাজেন্ট ম্যাটার তাদের কাছে। তো এখানে আমরা বেসিক যে ব্যাপারগুলো করছি, যে প্রথম দিকে আমরা ইন্ট্রোডাকশন, যেহেতু আমরা ধরেই নিচ্ছি যে অনেকেই আমরা কিছুই জানবো না, এই জন্য আমরা প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাসগুলোতে শুরু করব, ইন্ট্রোডাকশনটা দিব তাদেরকে, তারপরে বেসিক যে কনসেপচুয়ালাইজেশন বা যে ব্যাপারগুলো আসবে সেইগুলাতে আমরা শেখাবো। এবং প্রথম দিকে শুরু করে কোনটা কি জিনিস একেবারে শুরু থেকে শুরু করব, যে প্রতিটা বিষয় একেবারে আমরা ডিটেইল আলোচনা করব, যেগুলো আমাদেরকে পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমাদের প্রতিটা কিন্তু ভেতরে মডিউল যখন দেখবেন আপনারা, প্রতিটা ডিটেইল আমরা লেখার চেষ্টা করছি, যে কোনটায় কি জিনিস আমরা দেখাবো বা কি করতে চাচ্ছি, ঠিক আছে, যে আমরা লেয়ার কি জিনিস, সিম্বলজি কি জিনিস, বা আমরা কি করতে চাচ্ছি সেটা দেখাবো, বা আমরা এই যে জিও প্রসেসিং এ যে ব্যাপারগুলো আছে সেগুলো কি করব, যে শেপ ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, মানে ভেক্টর নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, রাস্টার নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে, অ্যাট্রিবিউট টেবিলে কাজ করতে গেলে কি করতে হবে। অ্যাকচুয়ালি ডেটার ভেতরে তো কিছু মানে একটা যে শেপ ফাইল থাকে বা ভেক্টর ডেটা থাকে, তার ভেতরে তো আবার কিছু অ্যাট্রিবিউট থাকে, যেটা কোথায় কি নাম, এই সেই নাম্বার পয়েন্ট এগুলো তো থাকে, সবকিছু কিন্তু এগুলোর অ্যাট্রিবিউট টেবিলে থাকে। সেই অ্যাট্রিবিউট টেবিলে আমাদের কিন্তু এভরিথিং চলে আসবে, ওইখানে আমরা আস্তে আস্তে শিখবো। এখানে আমরা তারপরে যে মানে প্রথম মডিউল থেকে সেকেন্ড মডিউলে যখন আসবো, তখন কিন্তু এই যে ডিফারেন্ট ডেটা টাইপ আর জিও স্পাশিয়াল এন্ড জিও প্রসেসিং এন্ড স্পাশিয়াল যে অ্যানালাইসিস গুলো আছে, সেগুলোতে তখন আমরা এখানে আসবো, যে আমরা কিভাবে শেপ ফাইল তৈরি করব, বা গুগল আর্ট প্রো এর সাথে কিভাবে ইন্টিগ্রেশন করব, গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা আমরা এখানে নিয়ে আসবো, তারপর জিও রেফারেন্সিং আমরা কিভাবে করব, বা ট্রান্সফরমেশন বা কোঅর্ডিনেট যে সিস্টেম আছে, 2 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেগুলো আমরা বেসিকটা তো বেসিকেই শিখে আসবো, তারপরে একটু ট্রান্সফরমেশনটা এখানে শিখবো। মানে একদম আমরা চেষ্টা করছি মডিউলটাকে এমন ভাবে ডেভেলপ করছি যে একেবারে ধীরে ধীরে আপনার
মানে বেসিক থেকে অ্যাডভান্সে যাইতে, মানে আমি হঠাৎ করে জাম্প করে এদিকে চলে গেলাম, আলটিমেটলি দেখা যাবে যে এই মাঝখানের ব্যাপারগুলো আপনি যখন কাজ করতে যাবেন তখন আর আপনি মনে হবে কি ব্যাপার, এটা তো শিখি নাই, এইটা আবার কেমন জিনিস, হচ্ছে না, মিলতেছে না কেন। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি যেন এই সমস্যাগুলো যেন না হয়, কারণ আমি যখন শিখছি তখন আমি এই সমস্যাগুলো ফেস করছি। এই জন্য আমি চাই যে এখন যারা শিখবে তারা যেন খুব ভালোভাবে ব্যাপারগুলো শিখে। এই জন্য একেবারে প্রথমে আমরা অ্যাডভান্সে যাই নাই, আমরা একেবারে বেসিক থেকে আসছি এবং অ্যাডভান্স লেভেলের যে ব্যাপারগুলো আছে যেগুলো মানে বেসিক থেকে অ্যাডভান্সে আসছি, এইগুলোর জন্য যেগুলো লাগবে আমরা অ্যাডভান্সে সেই ডিজাইন গুলো করছি, যেগুলো আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে, বা আমি একটা চাকরিতে গেলে আমার সেই জিনিস কোন জিনিসগুলো বেশি কাজে লাগবে সেগুলা। কিন্তু ওই যে ওইখানে এক বড় ভাই বললেন যে সে ওয়াটার সাপ্লাই নিয়ে একটা কাজ করে, এটা কিন্তু হায়ার অ্যাডভান্স লেভেলের, মানে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের এইটা, ঠিক আছে, কারণ ওর পেছনে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, অনেক কিছু আছে। তো আমরা এইভাবে চিন্তা করছি, আমরা এই যে মডেল বিল্ডিং এর মাধ্যমে আমরা কিভাবে অটোমেশন করতে পারি, এই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে আমরা রাখছি। যে মডেল বিল্ডিং কি জিনিস, মডেল বিল্ডিং কিভাবে কাজ করে, মডেল বিল্ডিং আমি কিভাবে করতে পারি, মডেল বিল্ডিং করে আমার কি লাভ হবে। আমি একটা কাজ বারে বারে করতে হচ্ছে, একই কাজ আমার 10 বার করতে হবে, আমি একটা মডেল তৈরি করলাম, মডেল তৈরি করে এবারে 10টা ফাইলকে ওই মডেলে চালাই দিলাম, লুপে চলতে থাকলো, একটার পর একটা হইতে থাকলো, তাহলে আমার কি হলো, ওই 10 বার ইফোর্ট আমার দিতে হলো না, একই কাজ আমার 10 বার করতে হইলো না, আমি একটাতে চালাইলাম, পরের গুলাতে হয়ে গেল অটোমেটিক্যালি। এই জিনিসগুলো আমরা অ্যাডভান্স লেভেলে রাখছি। আমরা এইভাবে ডিজাইনটা আসলে করার চেষ্টা করছি যেন যারা এনরোল হবে তারা কিছুটা শিখতে পারে, টোটালটাই যেন শিখতে পারে। মানে কোনো কিছু আপনি যখন শিখতে শুরু করবেন তখন বুঝবেন যে আমরা মানে কতটা শেখাইতে চাচ্ছি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি। অনেক মডিউল আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ফেসবুকে অনেক অ্যাড পাবেন, অনেক গ্রুপে অনেক অ্যাড পাবেন, সেখান থেকে আসলে আমি নিজেও এরকম একটা করছি, সেখানে আসলে খুব বেশি আমি আউটপুট পাই নাই, ঠিক আছে। সেখান থেকে আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি এই যে নোমান আছে, নোমানের সাথে আমি এটা ওই সময় শেয়ার করছিলাম। তো আমাদের আসলে এটাই হলো চেষ্টা, যে বললাম যে আমাদের শুধুমাত্র এই কোর্স না, অন্য যে কোনো কোর্সের ক্ষেত্রে আমাদের প্ল্যান এইটাই থাকে যে লোকজন শিখুক। ধরেন অনেকে আমাদের কাছে অভিযোগ করে যে আমি কি চাকরি করতে পারবো কিনা এই কোর্স শেষ করে। এখন আমি তো আমার এন্ড থেকে আপনাদেরকে বলবো যে ভাই আপনি পারবেন, তো সেটার জন্য তো আপনার ক্যালিবাইট মানে অর্জন করতে হবে না, সেই দক্ষতা অর্জন করতে হবে না। আমি আপনাকে পথ দেখায় বলবো যে ভাই এই পথে গেলে আপনার জন্য সবচেয়ে বেস্ট, কিন্তু দৌড়াইতে হবে, হাঁটতে হবে আপনারই। আপনি যদি বলেন যে ভাই আপনার কি বলে কোলে উঠে বা কাঁধে উঠে আমি যাব, সেটা আমরা করতে পারবো না। এই যে দেখেন এখনো যেহেতু জিএস নিয়ে আমরা মাত্র কাজ শুরু করছি, এই জন্য প্লেসমেন্ট এখনো শুরু করি নাই, বাট আমরা মেনলি তো এর আগে যে কাজগুলো করতাম ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিসিস নিয়ে আমরা কাজ করতাম। অগমেটিক্স নামে একটা অর্গানাইজেশন আছে, অনেক হয়তো নাম শুনতেও পারেন, ইউএস বেস একটা অর্গানাইজেশন। ওইখান থেকে আমাদেরকে বললো যে তোমরা 37 জনের রিকোয়ারমেন্ট দাও, এবং আমরা কিন্তু প্রায় অর্ধেক দিতে পারতেছি, বাকি অর্ধেক আমরা দিতে পারতেছি না। কারণ আমরা মনে করি আমরা আন্তরিক ছিলাম, কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিল না। ওই যে বললাম যে আপনারাই দেখবেন যে অনেকের মধ্যে যে একটা পর্যায়ে তারা সেই আগ্রহটা হারায় ফেলে, যে অল্প কয়েক মাস করলাম, যে অনেকে বলে যে ভাই এত এই কোশ্চেন অনেকে করে যে ভাই 4 মাস ধরে কি মানে আপনাদের কোর্স কেন, বা 3 মাস ধরে। বাট একটা শেখার প্রসেস কি এত ইজি? তাহলে তো হয়ে যেত। তাহলে বাংলাদেশে কয়দিন আগে আসলে 27 লক্ষ বেকার। 27 লক্ষ বেকার হওয়ার কারণটা তো ওইটাই, যে তারা 4টা মাস মাত্র ধৈর্য ধরতে পারে না। যে আমাদের শরণ বললো যে সে কত কষ্ট করে তার শেখা লাগছে। ইনস্ট্রাক্টর আমাদের এক একজন যে বিষয়ে এক্সপার্টিস হয় বা যারা আছেন তারা জানেন যে এক একটা জিনিস শিখতে কত টাইম দিতে হয়। তো সবাই ভাবে যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহে শিখে ওই যে আমাদের যেই নেশা আর কি, যে দ্রুত বড় হইতে হবে। আমরা এই জন্য আমাদের দেশে ডেস্টিনি বা অরেঞ্জ বা এরকম অনেক স্ক্যামিং কোম্পানি থাকে, কারণ দ্রুত বড় হওয়ার মতো বিষয়। এই দক্ষতার ক্ষেত্রে তো আরো বেশি। অনেকে আবার এই কোর্সের মানে বলে যে সে কিছুই জানে না এই কোর্স সম্বন্ধে, তবুও বলে যে এই কোর্সের দাম এত বেশি কেন। সে কিন্তু কিছুই জানে না আসলে কোর্সটা সে করবে, সে বলছে এই কোর্সের দাম এত বেশি কেন, বা মানে আমি 4 মাসে আমি কি শিখবো। এটাই সমস্যা, স্কিল ডেভেলপমেন্ট আমরা টাকা খরচ করতে চাই না আর কি। বাট আমাদের এই কোর্সের এই জন্য আমাদের প্রত্যেকটা কোর্সে টার্গেট থাকে যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাপোর্টে আমরা, যদি আপনি আমাদের সাথে সেই আন্তরিকতা দেখান, আপনি বুঝতে পারবেন আমাদের পক্ষ থেকে সেই আন্তরিকতা থাকবে। ডোন্ট ওয়ারি এত। আচ্ছা সুরাত তাহসিন, হ্যাঁ বলো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ওই যে আপনি হচ্ছে অগমেটিক্স এর কথা বললেন, আমি যদিও জানতাম না যদি হচ্ছে ওখানে ইন্টার্ন বা এসবের হচ্ছে কোনো সুযোগ থাকে না। আমি হচ্ছে গত রোজার ঈদে ওদের একটা এক্সাম দিয়েছিলাম ক্লিনিক্যাল এআই স্পেশালিস্টের জন্য। ওদের কোয়েশ্চেন প্যাটার্ন বা ওদের যে হচ্ছে রিক্রুটমেন্টের যে প্রসেস খুবই হাই কোয়ালিফাইং থাকে। আমি যেটা
ছিল ক্লিনিক্যাল এআই স্পেশালিস্টের জন্য। তো আপনি ডাটা অ্যানালাইসিস বা এগুলোর কথা বললেন, তো ধরেন আমি হচ্ছে জিআইএস ও করলাম আপনাদের এখান থেকে, ইভেন হচ্ছে ডাটা অ্যানালাইসিসও, সেক্ষেত্রে কি হচ্ছে কগমেটিক্সে মানে রেফার বা এরকম কোনো মানে থাকবে? অবশ্যই, ডেফিনেটলি। আসলে রেফারেন্স বিষয়টা নিয়ে আমরা একটু আমি মানে আসলে অগমেটিক্স কে অনেকেই টার্গেট করতেছি আসলে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের গ্রেট, পজিশন তো এটা। হ্যাঁ গ্রেট গ্রেট, হ্যাঁ আসলে কসমেটিক্স আমরা বললাম না যে আসলে রেফারেন্স বিষয়টা আমরা আসলে কিভাবে নেই আমি জানি না। অনেকে আমরা ভাবি রেফারেন্স মানে হচ্ছে একবারে গিয়ে বলে দাও যে ওকে আমার চাকরি দিতে হবে, এইটা আমরা করতে পারবো না, ঠিক হ্যাঁ, আছে? অনেকে আমরা সেটা যেটা মনে করতে করে যে পারবো, একটা ফোন দিয়ে দিলাম। রাইট রাইট, অনেকে যেটা মনে করে কি এটা আমরা করবো না, এই কাজ আমরা করবো না এবং আমরা করিও না। আমরা যেটা করব, ধরেন যদি এমন হয় যে ওদের লোক দরকার, ওরা সবার আগে আমাদের বলবে যে তোমাদের লোক আছে কিনা। আমাদের লোক যদি না থাকে তখন ওরা অন্য জায়গায় নেবে, এইটুকু আমরা ইনসিওরিটি দিতে পারি। এর চেয়ে বেশি হ্যাঁ, ইনসিওরিটি আমরা ওরা দিতে তো চাই না, কারণ তার খুব মানে তো অযোগ্যতা। ফ্রিকোয়েন্টলি হ্যাঁ হায়ার করে মেবি, মানে ওদের যে দেখলাম খুবই মানে প্রতি মাসে হচ্ছে অন্তত 2বার করে ওরা সার্কুলার দেয়। যেমন হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই মাসে হচ্ছে ওরা 2বার কি 3বার সার্কুলার দিয়ে হচ্ছে সারছে অলরেডি। তো সেক্ষেত্রে দেখা গেল অলরেডি, আমি যদি হ্যাঁ হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার মধ্যে যদি আপনাদের এই 2টা কোর্স কমপ্লিট করে ফেলি, সেক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে যখন সার্কুলার দিবে আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম রাইট। যে হচ্ছে ভাই এরকম হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট আসলে সার্কুলার অ্যাটলিস্ট দিছে। গ্রাজুয়েশন, অ্যাটলিস্ট তো গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন ছাড়া মনে হয় না ওরা নিবে। আর দ্বিতীয় বিষয় হলো এই যে বললাম যে হ্যাঁ আমাদের ওই ডেটা অ্যানালিসিস, যেমন অগমেটিক্স তো আর জিএস এর কোর্স করে এখন পর্যন্ত আমি জানি না ওদের লাভ আছে কিনা, কাজে আপনার ডেটা অ্যানালিসিস জয়েন করতে হবে। কিন্তু যেটা বললাম যে হ্যাঁ ওই সুযোগটা অবশ্যই আমরা মানে ওই রেফারেন্সটা তো অবশ্যই আমরা দেবো এবং আমরা দিই। অলরেডি আমাদের 5 জন পরীক্ষা দিছে, একটা পরীক্ষা দিছে, ওদের তো বেশ কিছু এক্সাম লাগে। ওদের অগমেটিক্স এর জন্য যারা টার্গেট করে তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইংলিশের দক্ষতাটা লাগে আর কি। যাক, এটা নিয়ে আমরা ডেটা অ্যানালিসিস আমাদের যেই কি বলে কোর্স আছে বা ওই বিষয়ে আমরা কথা বলবো না, আপাতত জিএস এর মধ্যে থাকি। তো এলো বিষয়। এখন আর কারো কোনো কোয়েশ্চেন বা আমাদের পক্ষ থেকে সাপোর্ট টাপোর্ট নিয়ে, কোর্স মডিউল নিয়ে বা কি আর কোনো কোশ্চেন আসছে? যদি না থাকে তাহলে হয়তো আমরা আপাতত শেষ করতে পারি। আর আমাদের হয়তো সামনে আমরা আরো মাস্টার ক্লাস আনবো সামনে, যে আমাদের স্টুডেন্টদের জন্য, ওখানে আপনারা ইনভাইটেড থাকবেন, অসুবিধা নেই। বাকি নতুন যারা তারাও থাকবে। তাহলে আপাতত আমরা শেষ করি নাকি? কারণ আর কিছু বলার থাকলে বলো, তারপর আমরা শেষ করবো। না, আর 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 কিছু বলা নাই, জাস্ট লাস্ট ওয়ান থিং একটা বলি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখন মাত্র নোমানের কথাই মনে পড়ছে। সেটা হচ্ছে যে এখন আসলে সরকারি যারা কর্মকর্তা আছে তাদেরকেও জিআইএস এ ট্রেনিং দিতেছে সরকারিভাবে, ঠিক আছে? এইরকম একটা ট্রেনিং এ তাদেরকে ট্রেনিং ইয়ার ডিওই যারা কর্মকর্তা আছে তাদেরকে ট্রেনিং করানোর একটা সুযোগ হয়েছিল আমার, ঠিক আছে? তো ওইখানে আমি দেখছি যে তারাও এই জিনিসগুলো শিখতে চায়, কারণ তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তো কিন্তু এখন পরিবেশ অধিদপ্তরে এই কাজগুলো লাগে তাদেরকে, বা তারা চায় যে এলজিডি তে এই ট্রেনিং করাইতে বা এগুলো করাইতে চায়। এই কারণে যদি আমরা আগে থেকেই এই ট্রেনিং গুলো আমাদের এটা জানা থাকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা মানে ভ্যালু ক্রিয়েট হলো, স্কিল ডেভেলপ হইলো আমাদের। তো আমরা কিন্তু আগায় থাকলাম জীবন যুদ্ধে। তো আমার মনে হয় যে আমরা এই জিআইএস কোর্সটা যারা একেবারে কিছুই জানি না, আমরা সবাই এটা চেষ্টা করব যে করার। আর আমি যেহেতু এটা শেখাবো, আর আমি আমার জুনিয়রদেরকেও শেখানোর সুযোগ হয় আমার, তো সেখানে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে করে শেখানো। যাই হোক, যেহেতু যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আসলে শেষ করব, ঠিক আছে? হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, যারা ডাটা অ্যানালিস্ট আর যারা প্রোগ্রামিং পারে, মানে ওদের জন্য কি কোনো বিশেষ সুবিধা পাওয়া যাবে জিআইএস এ? হ্যাঁ, জিআইএস এ বিশেষ সুবিধা, খুবই বিশেষ সুবিধা পাওয়া যাবে। অ্যাডভান্স লেভেলের যে জিআইএস আছে সেইখানে আপনি বিশেষ সুবিধা পাবেন। অ্যাকচুয়ালি আমাদের এখন যে কোর্স, এখানে একেবারে বেসিক থেকে আমরা আসছি, যে যে কিছুই জানে না সে একজন শিখে তখন আপনি প্রোগ্রামিংটা শিখে সে করলো। কিন্তু আপনি যেহেতু আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে জানা থাকে, তাহলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন, অনেক কিছু খুব সহজে করতে পারবেন। ইভেন আমরা আমাদের এখানেও যে লাস্টের দিকে যে মডিউলটা আছে সেইখানে আমরা এই ধরনের কিছু জিনিস শেখাইছি, করার চেষ্টা করছি। কিন্তু সেখানে আমাদের মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে এটা ম্যান্ডেটরি না, এটা অ্যাডভান্স লেভেলের। কিন্তু ওই যে আমি একটু আগে বলছি যে এটাকে বলে মডেল বিল্ডিং। যে আমরা একটা একই কাজ আমার 10 বার করে করতে হচ্ছে, কিন্তু আমি একবার করে রাখলাম, ওটাকে সেভ করে রাখলাম, ফাইলটাকে চালাইয়া দিলাম, ও লুপে চালাইয়া দিল, আপনার আউটপুটটাও 10টা ফাইলকে একবারে করে দিল। ব্যাপারটা এরকম। কিন্তু আপনার যদি জানা থাকে তাহলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন এখানে।
ওকে ভাই, থ্যাংক ইউ। জি তাহলে নোমান আমরা কি তাহলে শেষ করব, যদি মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই? ভাই আর লাস্ট আরেকটা কোশ্চেন প্লিজ প্লিজ। কার ভাই? ফয়সাল মাহমুদ ভাই বলেন। আমরা বেসিক থেকে তো শুরু করব, শিখবো, কতটুকু অ্যাডভান্সে যাব ভাই বেসিকটা থেকে? আচ্ছা, এখানে অ্যাডভান্সেরও অনেকগুলা ইয়া আছে। আপনি একটু মিউট করে নেন, তাহলে আর কি কথা বলতে সুবিধা হয়, ইকো হচ্ছে। তো আমাদের এখানে যে বেসিক গুলা হয়েছে, যে যার বেসিক থেকে আসছে, সেইখান থেকে বেসিকের পরে আমাদের যতটুকু অ্যাডভান্স লেভেলের দরকার, যে ওখানে আমরা মডিউলে দিছি, লাস্টের মডিউলটাতে আপনারা দেখবেন যে হচ্ছে কি কি ধরনের আমরা অ্যাডভান্স গুলা শিখতেছি এখানে। আর অ্যাডভান্সের তো ভাই কোনো শেষ নাই। আপনি যত মানে অ্যানালাইসিসে যাবেন, তত বেশি আপনার অ্যাডভান্স যাইতে হবে। ওই যে ভাই যেটা বলছেন, উনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে, কাজ করে ওইখানে, উনি এখন ওয়াটার সাপ্লাইয়ের জন্য একটা মডেল তৈরি করতে চাচ্ছে। সেটা কিন্তু অনেক হাই লেভেলের কাজ। আমি কিন্তু বুঝতে পারছি যে উনি কি চাচ্ছে, কিন্তু হচ্ছে ওনার ওই লেভেলটা তো আমি তো, যে এখন নতুন শিখতেছে, একদম ধরেন বেসিক থেকে শুরু করছে, তাকে তো আমি ওই জিনিসটা প্রথমেই ধরাই দিলে হবে না, বা এই কোর্সের শেষে তাকে এটা ধরাই দিলে সে কিন্তু বুঝবে না। কারণ এর জন্য আরো অনেক বেশি স্টাডি আমাদের করতে হবে, অনেক থিওরি আছে। মানে এগুলো আমাদের থিওরি জেনে জেনে আমাদেরকে, যে যতটুকু অ্যাডভান্স আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লাগবে, যে আমরা একটা জবে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে খুব সহজে আমরা করতে পারবো, আমরা ঠিক ততটুকু লেভেলের পর্যন্ত অ্যাডভান্সে যাব, যেগুলো আমাদের ইয়াতে যাবে। ঠিক আছে, আপনি ভাইয়া কোর্সের যে মডিউলটা ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন, এটা লিংক মনে হয় ইয়াতে দেওয়া আছে। আমি মডিউল আর হচ্ছে পিএইচডি তে সবকিছু এই গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে আর আমাদের যারা ছোট আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, আরো আমাদের সেলস টিমের লোকজনও কন্ট্যাক্ট করবে এই বিষয়ে। ঠিক আছে, কথা বলে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের কোশ্চেনের উত্তর মানে জানতে পেরেছেন, অথবা ওই গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা অ্যাক্টিভ থাকবো, আমাদের ইনস্ট্রাক্টর অ্যাক্টিভ থাকবে, আপনারা কোশ্চেন করবেন গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।